ধন্যবাদ। ওকে, এরপরে আমি স্বাগত জানাবো ডক্টর এস এম নওশের আলী ভাই। আমি অত্যন্ত ভাগ্যবান বারডেমে কর্মরত একজন চিকিৎসক, যিনি বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটকে খুবই কাছের থেকে দেখে, এবং শাহবাগে আন্দোলন হইলেই আমার ভাই নওশের সবকিছু জানালে দিয়ে দেখে এবং সরাসরি প্রত্যক্ষদর্শী হয়ে যায়। নওশের ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা। আপনারা সবাই ধৈর্য ধরে আলোচনাটা শুনেন, আশা করি এখান থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং নিজেদের মধ্যে সেটা ডিসকাস করবেন এবং জনমত গড়ে তুলবেন। ধন্যবাদ। এরপরে স্বাগত জানাবো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কাজী আব্দুল্লাহ আল মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকব ভাই এবং আজকের আমাদের সহযোগবৃন্দ, বিশেষ করে ডক্টর নাসির ভাই এবং হাসিন ভাই। আজকে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হবে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম। অলসো আমার ভাই কাজী আব্দুল্লাহ আল মামুন, হি লুকস লাইক 27 ইয়ার্স ওল্ড। হাসিন ভাই, আপনি কি আমার লগে একমত না? হি লুকস লাইক 27 বছরের এক যুবক। আপনার মাইক্রোফোনটা অফ ভাই, আপনার মাইক্রোফোনটা অফ। হাসিন ভাই, আপনার কথাটা শুনি নাই। ভাই সহমত। অর্থাৎ 27 বছর বয়সের যুবক আমার ভাই কাজী আব্দুল্লাহ আল মামুন। ওকে, আমি একটু আলোচনাটা শুরু করতে চাই হাসিন ভাই আপনাকে দিয়ে। হাসিন ভাই, নির্বাচন কমিশনের এটা তো আজকের নিয়ম না। বাংলাদেশের কনস্টিটিউশনকে যেসব তল্পি বাহকরা এত পছন্দ করে, ওই হোতামার্কা কনস্টিটিউশনেই লেখা আছে বিদেশি নাগরিকরা বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। হাসিন ভাই, লিখিত নিয়মটা হলো, কেউ যদি বলেও যে আমার আমেরিকান নাগরিকত্ব আমি গিভ আপ করছি, আমি সারেন্ডার করছি, তাইলে অ্যাটলিস্ট তাদের কাছে একটা জিনিস থাকতে হবে নির্বাচন কমিশনের কাছে। সেটা কি? আপনি আপনার পাসপোর্ট সারেন্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট অথবা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি একটা চিঠি দিয়েছে। ওই চিঠিতে লিখবে যে আমরা তোমার কমপ্লিট অ্যাপ্লিকেশনটা পেয়েছি। হাসিন ভাই, এখানে চালাকিটা আপনারা একটু বুঝায় বলি, চালাকিটা বুঝবেন। আব্দুল্লাহ আল মিন্টু কি করছে? ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে একটা খাম পাঠাইছে, এনভেলপ পাঠাইছে ফেডেক্স দিয়ে, ডিএইচএল দিয়ে, যাতে একটা প্রুফ থাকে যে আমি একটা জিনিস পাঠাইছি। কিন্তু খামের মধ্যে ভইরা দিছে একটা সাদা কাগজ। এখন যখন আপনি সাদা কাগজ পাঠান, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি খামটা খুইলা দেখে ওখানে তো আসলে কিছু নাই, তো তারা রেসপন্ড করে না। এবং আব্দুল্লাহ আল মিন্টুর মতো ক্যান্ডিডেটরা কি করে? আব্দুল্লাহ আল মিন্টু, ইশরাক, মালেক ভাই, ওই যে বিএনপির ক্যান্ডিডেট মালেক, ফয়সর, এরা কি করে? ওই যে সাদা কাগজ পাঠাইছে খাবের মধ্যে কইরা মেইলের প্রুফটা তারা নির্বাচন কমিশনে জমা দেয়। নির্বাচন কমিশনের এই বক্ত ভালার পালারা দেখে একটা তো সিডির একটা প্রুফ আছে, পাঠাইছে, কিন্তু তারা এইটা খুঁজা দেখে না যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অথবা ইমিগ্রেশন অফ ইউনাইটেড কিংডম তারা এটার কোনো রিসিট নোটিশ দিছে কিনা। এখন হাসিন ভাই, এখানে আরো একটা জিনিস বোঝার আছে। একটা কথা আছে, আপনি শুধু একটা অ্যাপ্লিকেশন করছেন, সিটিজেনশিপ সারেন্ডার করতে গেলে ওখানে 10-12টা কন্ডিশন আছে। কন্ডিশনের ভিতরে থাকবে তোমার ট্যাক্স পে করা আপ টু ডেট কিনা, তোমার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এই দেশে আছে কিনা, তোমার বিরুদ্ধে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ হিয়ারিং পেন্ডিং আছে কিনা, তোমার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো কেস পেন্ডিং আছে কিনা, এবং পুলিশ ক্লিয়ারেন্স, এর সবকিছু সহ যদি আপনি সিটিজেনশিপ সারেন্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেন, তখন তারা বলে উই রিসিভ ইউর কমপ্লিট অ্যাপ্লিকেশন টু গিভ আপ ইউর সিটিজেনশিপ। এগুলা ছাড়া কোনো অ্যাপ্লিকেশন বৈধ না। এখন বাংলাদেশে আব্দুল্লাহ আল মিন্টু বলেন, ইশরাক বলেন, যারাই বলেন, এদের কারো কাছে এর কোনো প্রুফ নাই। আব্দুল্লাহ আল মিন্টু গতকালকে না পরশুদিন নির্বাচন কমিশনে যে ঝগড়াঝাটি করেছে, সে যে আমেরিকান সিটিজেন তার প্রুফ এই। এখন আমার কথা হলো, যেই লোকের পাসপোর্ট সব জায়গায় ঘোরাঘুরি করতেছে, এমন একটা হায়না কুত্তার বাচ্চা মিথ্যাবাদী
কি কইরা নির্বাচন কমিশনে উস্তাদ আব্দুল্লাহর সাথে ঝগড়াঝাটি লাগায়, যদি আপনি আমাকে একটু বলেন। এটা কি পয়সার গরম, নাকি আর্মির কানেকশনের গরম, নাকি রয়ের ক্ষমতার গরম, নাকি ওয়াকার নিজে কান দেয়া দিয়া কইছে যাও মাস্তানি করো, কোনটা? এবং হি ইজ এ ব্লাডি সিভিলিয়ান, সে কি কইরা বলে ইউ গাইজ আর ব্লাডি সিভিলিয়ান? এই কথাটা কেমনে বলে? আমি অনেক লম্বা প্রশ্ন করছি ভাই, আমি আপনার মতামতটা চাচ্ছি। আপনি শুধু এইটা বললেন না যে ভাই সাবজেক্টটা লজ্জা। আমি লজ্জা পাই, কিন্তু কুত্তার বাচ্চারা লজ্জা পায় না। বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। যখন সন্দেহ থাকে সেখানে কর্তৃপক্ষের উচিত এটা যাচাই করার। কারণ ইসি কর্তৃপক্ষ যদি ইচ্ছায় চোখ বন্ধ করে থাকেন, এর চেয়ে আমি আর কিছুই বলতে পারি না। তবে এটা বিতর্কে সৃষ্টি করে, এবং আমাদের ইসি কি কাজ ভবিষ্যতে করবে আমি তা বুঝতে পারতেছি। এই পয়সা নষ্ট করে নির্বাচন করার কোনো দরকার নেই। ওনারা চাচ্ছেন বিএনপিকে আনতে ক্ষমতায়, ওনাদেরকে দিয়ে দেখ, আপনার 5 বছর চালান। আমার মনে হয় আর ওই ইলেকশনের নির্বাচনের টাকাটা দিয়ে আমরা হাসপাতাল বানাই বা ডেভেলপ করি, উন্নয়নমূলক কাজে ডেভেলপ করি। অযথা এই নির্বাচন করে আমার মনে হয় মানে এটা হাস্যকর হবে, অযথা পয়সা নষ্ট, সত্য কথা। এরপর দেখেন হাতাহাতি মারামারি তো হচ্ছে, প্রতিদিনই মারামারি হচ্ছে। নির্বাচন কমিশন যেমনটা মনে করছিলাম যে এরা হয়তো একটা বলিষ্ঠ ভূমিকা রাখবেন, সর্বময় ক্ষমতার অধিকারী, এখন এনাদের কর্মকাণ্ডগুলি হাস্যকর হয়ে দাঁড়াইতেছে। কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। আমি গতকাল গিয়েছিলাম আপনার ইয়েতে, আমাদের পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় আমাদের মা সমতুল্য খালেদা জিয়ার মিলাদ মাহফিলের ওইখানে নিরাপত্তা দেখে আমি হবাক যে এটা তো আসলে কোন দেশের প্রধানমন্ত্রী বা কেউ আসলে এরকম ব্যবস্থা গ্রহণ করে, বা যা করা হয়েছে এটা বিতর্ক সৃষ্টি করে ফেলতেছে আর কি। এইভাবে করলে তো আসলে আপনি নির্বাচন হওয়ার আগে যদি তারে সেম প্রোটোকল দেওয়া শুরু করে, মানুষ কি বলবে? এটা তো আমি মনে করি এতে দিন দিন ভোট কমতেছে, বাড়তেছে না। আজকাল জনগণ কিন্তু আগেকার মতো নাই। আজকালকার রিক্সাওয়ালা হলেও বুঝতেছে জিনিসটা কি হচ্ছে। সেই দিকে আমাদের অ্যাড্রেস না করে, এবং নির্বাচন কমিশনার যেখানে দেখলো একজন নির্বাচন কমিশনারকে জুতার মালা পরানো হয়েছে, তারপরে কোন সাহসে এই অনিয়মগুলি করতেছে আমার জানা নাই। তবে এটা সত্য, যদি আপনি 6-9 করে ক্ষমতাও আসেন, বেশি দিন টিকতে পারবেন না। কোনো মতে আপনি 1 বছর পার করতে পারবেন না, বিপদে পড়ে যাবেন। বা হাসিন ভাই, আপনাকে যদি আমি সিম্পল ওয়েতে একটু জিজ্ঞাসা করি, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন মার্জিত মানুষ, আপনি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আপনি মজলুমদের কাতারেও, কারণ আপনাকে গুম করা হয়েছে। আপনার বিচার বুদ্ধিতে আপনি কি মনে করেন নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে? আচ্ছা ভাই, নির্বাচন কমিশনের এরা যদি কাজ করতে না পারে পদত্যাগ করুক, এরকম একটা ইতিহাস সৃষ্টি করুক। কেন পারতেছে না? আমরা যে এত কিছু বললাম ডক্টর ইউনূসকে নিয়ে, আগেও বলছি আমি, যেটা অভ্যুত্থানের পরে কেউ থাকতে পারে না, বেশ কিছু সচিবকে তো সরাইতে হবে। এদের জন্যই তো হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। এখন যদি সেই কাজটা যদি এরাও করে, যে নির্বাচন কমিশন কারো ভয়ে বা কারো আদেশে পালন করতেছে, এইটা তো আমি কোনোভাবে মেনে নিব না আজকের দিনে। বরঞ্চ পদত্যাগ করলে একটা মানুষের আস্থা আসতো। এখন এই কাজগুলি করতেছে দৃষ্টিকটু, এটা আগের মতো চলবে না। আমি যতটুকু জানি প্রতিটা কেন্দ্রে ক্যামেরা লাগানো হবে। জামাতে আমির বলতেছিলেন ক্যামেরা লাগানো ইনশিওর করা হবে। কি নির্বাচন করবে আমি জানি না। আমি ইনিশিয়ালি আমরা ধারণা করছিলাম 4 দিনের নির্বাচন করলে হয়তো স্ট্রেংথ ভালো থাকবে। এখন তো মনে হয় এইভাবে নির্বাচন করলে কোনো আমি নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না, আমি জনগণ যাবে না। ওকে হাসিন ভাই, আপনি যে কথাটা বলছেন আমি একটু ঘুরায় আসি। প্রথম আপনি একটা কথা বলছেন, তাদেরকে যদি কাজ করতে না দেয় দে মাস্ট রিজাইন। আপনি বাংলাদেশে গত 54 বছরে এমন একটা পজিশন বা এমন একজন ব্যক্তির কথা বলেন যিনি রিজাইন করেছে, যে আমাকে দায়িত্ব পালন করতে দেওয়া হয় না, আমি রিজাইন করলাম, এমন একটা লোকের কথা কি আমি আর আপনি বলতে পারি? না, আমাদের চরিত্র তো খারাপ ভাই। আপনি দেখেন না, এই যে জোর জবরদস্তি ক্ষমতা যাচ্ছে কেন? চুরি করার জন্য।
মিন্টু সাহেব যে যা বললেন মিথ্যাচার করতেছেন কেন? কিন্তু বয়স তো কম হয় নাই, চুরি করার জন্য। এই যে অসৎ চিন্তা চেতনা যদি নেতাদের থাকে, তৃণমূলের কি অবস্থা, তৃণমূলের কি অবস্থা? ওনাদের বোঝা উচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন পরাজিত হয়েছে, বুঝতেছেন না? ওনার মতো ক্ষমতায় গেলে সব ঠিক হয়ে যাবে, ভুল। তা ওকে, আমাদের এখনো সময় আছে ভাই, পদত্যাগ করা উচিত তাদের, না হলে বিপদ তারা ডাকবে। বাট আমি একটা ধন্যবাদ ভাই। এরপরেও না ভাই, আমি আপনারা যেতে দিচ্ছি না। এরপরেও একটা কথা, এরপরও আপনার মনে হয় না আইসিটিতে তাজুল যত বাধা বিপত্তি সবকিছু উপেক্ষা কইরা হইলো, তার জীবনের উপরে রিস্ক নিয়ে হইলো, সে কিছুটা মর্জি দেখাইয়া কাজ করার চেষ্টা করছে? আপনার এটা মনে হয় কিনা? ভাই আজকে আমি বিকালটা, সারা দুপুর থেকে বিকাল পর্যন্ত আমি তাজুল ভাইয়ের ওখানে ছিলাম আইসিডিতে। কি পরিমাণ কষ্ট করতেছে এই প্রসিকিউটর গুলি। তাজুল ভাই আসতো 3টার দিকে, দেখলাম তারা যে কি ঝুঁকি নিয়ে কাজ করতেছে। আপনি ভাবতে পারেন কয়েকটা সিভিলিয়ান নিরস্ত্র লোক তারা ঝুঁকি নিয়ে গুমের কাজ করতেছে। অফকোর্স ডেঞ্জারাস, ডেঞ্জারাস, প্রশংসার দাবিদার। মানুষ তো দেশে আছে কিছু ভালো মানুষ, তাদের একজনের আপনি লোক তাজুল সাহেব তাজুল সাহেব, এবং এখন তার টিম। আপনি কি মনে করেন না এ ধরনের একটা তাজুল নির্বাচন কমিশনে থাকতে পারতো? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। দেখেন নির্বাচন কমিশনার আমি বলি আমলা থাকবে কেন ভাই, বলেন আমাকে। এই ডিসি গুলি হলো আমলা। এখানে নওশাদ ভাই থাকলে অসুবিধা কোথায়? উনি কি কম বুঝে? না, একটা ইঞ্জিনিয়ার সাহেব আমি থেকে আমি আমার নওশাদ ভাই থাকায় আমার কোনো অসুবিধা নাই, ওখানে কর্নেল হাসিন কেন নাই? আমারটা বাদ ওখানে দেন ভাই, আমি বলতেছি ওখানে ব্রিগেডিয়ার ভাই, জেনারেল হাসান নাসির কেন নাই? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি বলতেছি সবসময় আমলারাই সব বুঝে, এটা কেন হবে? ওখানে কেন ইঞ্জিনিয়ার থাকবে না? ওখানে কেন ডাক্তার থাকবে না? ওখানে কেন শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো যোগ্য একজন লোক, জ্ঞানী লোক থাকতেই পারে। সিভিলিয়ান থাকতে পারে, খাস সিভিলিয়ান ব্যবসায়ী। হাসিন ভাই, ওইটাতে হাসিন ভাই, আমরাই হইতে হবে কেন? হাসিন ভাই, আমি একটা কথা বলি, নিরপেক্ষ এবং ডিসিসিভ একজন লিডার তারা যদি পায়, সেক্ষেত্রে কি তারা বলতে পারে না অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন প্যারিসে থাকে, কোনোদিন বাংলাদেশের ফায়দা লুটে নাই, ফায়দা নিয়ে চিন্তা করে নাই, হালুয়া রুটির ভাগ নেয় নাই, আমরা এই লোকটার এটাকে নির্বাচন কমিশন করি, এটা বলতে পারে না? অবশ্যই, অবশ্যই। আপনার রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কিছু করতে পারে। এই সবগুলি লোকে ষড়যন্ত্রের মূল। এই আমাদের যদি গঠন না হয়, তাহলে আমি এখন নিজের বিতর্কে ফেলবে নির্বাচনটাকে, যা আমাদের জন্য হবে দুঃখজনক। ওকে হাসিন ভাই, আমি আপনার কাছে ব্যাক করবো। অ্যাডভোকেট ডক্টর নওশের আলী, আমি আপনার কাছে আসছি। নওশের ভাই, আপনার ক্যামেরাটাকে যদি একটু ঠিক করে নেন, আমি আপনাকে মেইন ক্যামেরা নিচ্ছি, আপনি একটু অ্যাডজাস্ট করেন প্লিজ। হ্যাঁ, এবার একটু অ্যাডজাস্ট করে নেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। নওশের ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, নির্বাচন কমিশনে এখন পরিস্থিতিটা এই যে, আমি আপনাকে বলছি যে বিদেশি সিটিজেনশিপের ক্ষেত্রে যদি তারা সারেন্ডার করতে যায়, তাহলে তাদেরকে কি কি করতে হবে আমি লিস্ট ধরে আপনাদেরকে বলেছি। আচ্ছা, ঋণ খেলাপিদের মাধ্যমে এখন একটা জিনিস আছে, ধরেন বাবা ঋণ খেলাপি, বাবা ঋণ নিয়ে ব্যাংকের কোটি কোটি টাকা লোন নিয়ে, তারা যখন লোন নিছে, তারা লোনটাই নিছে, এটারে কি বলে, ইন্টেন্ট টু অ্যাক্ট ক্রিমিনালি, অর্থাৎ ক্রিমিনাল। এই ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দিই, শেরপুর একে যে নমিনি, এই নমিনির বাবা যখন যে ইন্ডাস্ট্রিজ এর উপরে লোন নিয়েছে, ডাক্তার সানসিলা জাবরিন প্রিয়াঙ্কার বাবা যখন লোনটা নিয়েছে, সে তখনই জানে যে লোনটা আমি পরিশোধ করতে পারবো না, তারপরও সে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সুপারিশে সে লোন নিছে। লোন নেওয়ার পরে এই হযরত আলী তার মেয়েকে প্রাইভেট মেডিকেল কলেজে পাঠাইছে, 2-3 কোটি 4 কোটি টাকা খরচ করে ডাক্তার বানাইছে। এজ অফ টুডে লোনের 1 টাকা পরিশোধ করে নাই, কারণ সে যখন লোনটা নিছেই চুরি করার জন্য। আগস্টের 5 তারিখ 2024 থেকে এখন পর্যন্ত 50-60 কোটি টাকা চাঁদা উঠাইছে। ওখানে বলে চান্দা হজরত, ঢাকায় যেমন বলে চান্দা আব্বাস, আর শেরপুর একে বলে চান্দা হজরত। তার মেয়ের এখন দিচ্ছে। এখন আমার কথা, when someone
commit a crimes in moral turpitude. আমি মোরাল টার্পিটিউড এই কথাটাকে কি বলে, অনৈতিক কাজে যারা ইনভলভ তারা এবং তাদের পরিবারবর্গ অনৈতিক কাজে ইনভলভ, নির্বাচন কমিশন তাদেরকে কি করে নমিনেশন দেয়? ঋণ গ্রহীতার ক্ষেত্রে এই যে যারা বলে ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি বলতে কি শুধু জামাই বা বউ যার নামে লোন, নাকি ওই পরিবারের সবাই? ওখানে কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনে স্পেসিফাই করা আছে এই ঋণ খেলাপিদের স্থাবর অস্থাবর সমগ্র সম্পত্তি এবং আত্মীয় স্বজনদের নামেও ওই সম্পদ কইরা দিলে ওইটা ক্রোক করো। তাহলে এদেরকে নমিনেশন কিভাবে দেয় না নসের ভাই? নাম্বার ওয়ান, এটার উপরে যদি আপনি একটু আলোকপাত করেন। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন সরাসরি আমাকে ফোনে বলেছে তাদেরকে কাজ করতে দেয়া হয় না। হাসিন ভাই বলেছে তারা রিজাইন করে না কেন? ভাই রিজাইন তো করবে না, ওই 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 হাসিনাও রিজাইন করে নাই, বাংলাদেশের কোন সরকার রিজাইন করে নাই, কারণ রিজাইন করার জন্য দেশপ্রেম থাকা লাগে, রিজাইন করার জন্য সহমর্মিতা থাকা লাগে, রিজাইন করতে গেলে নীতিবোধ থাকতে হয়, সত্যচারিতা থাকতে হয়। তো নির্বাচন কমিশনের এই আচরণটাকে আপনি ভাই কিভাবে দেখেন? ধন্যবাদ। যেহেতু বিষয়টা আইনের বিষয়, এখন ঋণ খেলাপি বাবা যদি ঋণ খেলাপি হয়, মেয়ে কিসের দায় বর্তায় কি বর্তায় না, এটা আসলে অ্যাডভোকেটরা ভালো বলতে পারবেন। আমি ওই বিষয়টা যেতে চাচ্ছি না। আমি নসর ভাই আপনাকে একটু থামাই। ধরেন দুর্নীতি দমন সংস্থায় আপনি লোন নিছেন, আপনি দুর্নীতি করছেন, কিন্তু দুর্নীতি করার পরে সমগ্র স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো আপনি বউ বা বাচ্চার নামে লিখে দিচ্ছেন। দুর্নীতি দমন সংস্থা কি আপনার বউ বাচ্চা কাচ্চারে আড়ালে রাখবে নাকি তাদেরকে টাইনে আনবে? এখন তারা যদি তাদের প্রত্যক্ষ সহযোগী হয় ওই কাজের, সেক্ষেত্রে তো অপরাধের দায় তাদের উপর বর্তায়। এখন এর ক্ষেত্রে কি হয়েছে সেটা তো আমি বলতে পারতেছি না, যেহেতু আইনের বিষয়। ভাই আমি বলছি শি ইজ বেনিফিশিয়ারি অফ দ্যাট লোন। আচ্ছা, শি ইজ দা বাই ডকুমেন্ট ডাক্তার সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা এই হুবড়ি ছেড়ে ওই অপরাধের বেনিফিশিয়ারি। আচ্ছা, তাইলে বেনিফিশিয়ারি হইলে দুর্নীতি দমন সংস্থা যদি টাইনা তারে নিয়ে আসে, আমাকে একটা কথার জবাব দেন আপনি। আমার ভাই হাদিকে খুন করা হয়েছে, খুন করছে কে? ফয়সাল করিম মাসুদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করছে তার বাবারে, মারে, ভাইরে, বোনরে, তারা কিন্তু কেউ এখানে অপরাধী ছিল না। এটা সহযোগী। তাইলে সহযোগী না, তার বাবা মা জানতোই না ছেলের সাথে তাদের যোগাযোগই নাই, কোনো সহযোগী নাই, ধরে নিয়ে আসছে। কেন আনছে জানেন? একটা কথা, এটাকে বলে আইনের ধারায় একটা কথা বলে ভাই, আমি একটা ল ফার্ম রান করি তো এই গোলালুগুলা পড়তে পড়তে সারাদিন খোঁচাই। এটারে বলে গিলটি বাই অ্যাসোসিয়েশন। আপনি অপরাধ করেন নাই কিন্তু অপরাধীর লগে চা খান, আপনি অপরাধ করেন নাই অপরাধীর লগে বসে বিরিয়ানি খান, আপনি অপরাধ করেন নাই আপনি অপরাধীর লগে ভ্যাকেশনে যান, আপনি অপরাধী। The term is guilty by association. এখন নির্বাচন কমিশন শুধু এইটা বলতে পারবে না যে হযরত আলী শুধু ঋণ খেলাপি, তার মাইয়া না, তার বউ না, কারণ এরা সবাই বেনিফিশিয়ারি। এবং নির্বাচন কমিশনের 3 জন কমিশনার আমাকে কনফার্ম করছে এই ছেড়ির নমিনেশন কনফার্ম করতে 3 জন জেনারেল কল করছে, ডিজিএফআই থ্রেট করছে, বিএনপির লোকজনরা বাড়ায় ফেলাইছে এই নমিনেশন কনফার্ম করার জন্য। এবং যারাই আমার সাথে কথা বলে, কথা শেষে বলে ভাই আমার নামটা বললেন না। কেন বলবো না? আমি গুম হয়ে যাব, আমারে মেরে ফেলবে, আমার চাকরিটা চলে যাবে। তো পরিস্থিতিটা এই যদি হয়, তাহলে কর্নেল হাসিন বলছে নির্বাচনের দরকারটা কি? নির্বাচন বাদ দিয়া বিএনপির ক্ষমতাটা দিয়া দেন, এই নির্বাচনের যত টাকা পয়সা খরচ হবে এগুলো দিয়ে আমরা হসপিটাল উঠাই। আপনিও কি এই পজিশনটা নিবেন নাকি আপনি মনে করেন এর কোনো প্রতিকার আছে? ধন্যবাদ। আসলে পুরো বিষয়টাই যেটা হচ্ছে এটা আসলে আমরা কামনা করি না। এটার কারণে তো আসলে গণ অভ্যুত্থান হয় নাই। এটার কারণে তো এই ছেলেগুলা জীবন দেয় না, যে এরকম একটা যা আমরা পরিবর্তন চেয়েছিলাম সেটা যদি না হয়, যে আগের সিস্টেমটাই যদি থাকে,
তো এরকম লোকজন যদি নমিনেশন দেওয়া হয় তাহলে তো আমরা মানে এই জুলাই অভ্যুত্থান করতে আসলে কোনো লাভ হলো না, মানে এ গেল বি আসলো, এটা তো আসলে কোনো ইয়া হলো না। তো আমি যেটা একটু বলতে চাচ্ছিলাম যে এই যে যার কথা আপনি বললেন, সে তার ভোটারদেরকে হুমকি দিয়েছে যে যেখান থেকে আপনার বিএনপির এমপিরা নমিনেটেড মানে এমপিরা পাস করে আসবে না সেখানে নাকি ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। কারণ ফ্যামিলি কার্ড কি তার বাবা দিবে? মানে সে এই কথা বলার কে? এটা তো আমি মনে করি যে ভোটারদেরকে যদি আপনি মানে কি বলে মানে ভয়ভীতি দেখান যে কোনো ভাবে হোক, সেটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের একটা ইয়ার মধ্যে মনে হয় পড়ে। তো সে এইভাবে কিভাবে কথা বলতে পারে যে যে সমস্ত জায়গা থেকে আপনার বিএনপির এমপিরা ইলেক্টেড হবে না তাদের ওই সমস্ত জায়গাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না? এই যে কথাগুলা বলা, এটা তো আসলে আমি মনে করি যে নির্বাচনী শিষ্টাচারের মানে মানে লঙ্ঘন করা। আর আপনি যেটা বলেছেন, হ্যাঁ এটা ঠিকই যে অপরাধের বেনিফিশিয়ারি যে নৈতিক দিক থেকে তো আসলে একটা ব্যাপার থাকে, মোরাল গ্রাউন্ডে তো আসলে মানে আমরা কি তাকে তো আসলে নমিনেট করা উচিত না। এখন কেন করছে কারা করছে সেটা তো আসলে আমরা হয়তো বুঝতে পারতেছি, কিন্তু সবকিছু তো প্রকাশ্যে বাংলাদেশের থেকে বলা যায় না। আর একটা বিষয় হচ্ছে যে কর্নেল হাসিন সাহেব যেটা বলেছেন যে হ্যাঁ নির্বাচনের দরকার কি, আসলে আমিও এটাই মনে করি যে এরকম একটা পরিস্থিতিতে খামাখা জনগণ এতগুলো টাকা খরচ করে একটা ইলেকশন করার চেয়ে বরঞ্চ এমনি ইয়ে হয়ে যাওয়াটাই ভালো। তবে আমি মনে করি যদি 5 বছরের মধ্যে একটা জাতীয় সরকার যদি থাকতো, সব দলের অংশগ্রহণ মিলে একটা সরকার যদি তৈরি হতো এবং সেই সরকার যদি 5 বছর দেশটা চালাতে, মনে হয় সেটাও হতে পারতো। আর নির্বাচন না করে নির্বাচনের পয়সাটা স্বাস্থ্য খাতে ব্যয় করলে আমি মনে করি যে সেটা দেশের জন্য সাধারণ মানুষের জন্য ভালো হতো আর কি। কারণ সামনে যা হবে আমি যেটা দেখতেছি তাতে তো মনে হচ্ছে আরো সংঘাত হবে, আরো রক্তক্ষয় হবে, আরো দেখা যাবে যে বিভিন্ন মানে মানুষের সম্পদ নষ্ট হবে। এছাড়া আমি আর কোনো কিছু দেখছি না। আর এই যে আজকে হচ্ছে 17ই জানুয়ারি, আর ইলেকশনের ডেট দেওয়া হয়েছে 12ই ফেব্রুয়ারি, আমি তো নির্বাচনের কোনো আমি যে দেখতেছি না। সারা দেশে আগে যে একটা উৎসব একটা ভাব থাকতো ইলেকশনের আগে, আমি এটার কোনো কিছুই দেখতেছি না। মানে মনে হচ্ছে না যে সামনে যে একটা ইলেকশন হবে বাংলাদেশে। এটা মানে ঢাকাতে সম্প্রতি আমি চিটাং গিয়েছিলাম, তো চিটাং একই অবস্থা আমি দেখলাম। মানে সব জায়গায় নির্বাচন যে একটা কিছু হবে বা ওইটার কোনো উৎসব বা আমেজ আমি কোনো কিছু দেখছি না। ধন্যবাদ। আপনাকে যদি এই কথাটা যে কথাটা আমি বললাম যে একটা ফ্যামিলির কেউ যদি অপরাধ করে সেক্ষেত্রে ফ্যামিলির সবার দায়িত্ব বর্তায় যে তুমি এই কাজটা করছো কেন। আমি আপনাকে উদাহরণ দিলাম যে আমার ভাই শরীফ ওসমান হাদিকে যখন খুন করছে ফয়সালের ফ্যামিলি বা তার সারাউন্ডিং কি তাকে স্টপ করার চেষ্টা করছে? এটা একটা এক্সাম্পল। কিন্তু এটা এই এক্সাম্পলটাকে যদি আমি টেনে আনি যে হযরত আলী শেরপুর 1-এর হযরত আলী 70-71 কোটি টাকা লোন নিছে এবং লোনটা নিছে একটা ভুয়া প্রজেক্টের উপরে কাগজ সর্বস্ব। অর্থাৎ সে যখন লোনটা নিছে হি হ্যাড এ ক্রিমিনাল ইন্টেন্ট, তার উদ্দেশ্যই ছিল লোনটা নিয়ে মেরে দেওয়া। তাহলে কি হি কমিটেড এ ক্রিমিনাল অ্যাক্ট, দ্যাট ইজ এ ক্রাইম ইন মোরাল টার্পিটিউড। তার মেয়ে জানতো, তার বউ জানতো, তার বাচ্চা কাচ্চারা জানতো। তারা জানার পরে তাদের বাপকে বলছে ওকে তাড়াতাড়ি লোন উঠাই আমার মেডিকেল কলেজে পয়সা দাও, প্রাইভেট মেডিকেল কলেজে, কারণ আমি তো আমার যোগ্যতা দিয়ে তো কোনো মেডিকেলে ভর্তি হইতে পারি না, এমন ওইটার পয়সা দাও। সেখান থেকে 3-4 কোটি টাকা দিছে, দিয়া সে ডাক্তার হইছে, এখন তারে নমিনি বানাইছে। এখন সে বলে বিএনপিতে ভোট না দিলে তারে ফ্যামিলি কার্ড দেওয়া হইব না। এই তো তার যোগ্যতা। যোগ্যতা ভিত্তিক বিচারে এ ধরনের ক্যান্ডিডেসি বাংলাদেশের জন্য জাস্ট কার্স, মানে অভিশাপ। আমি এর বাইরে কিছু দেখি না। আপনি আরেকটা কথা বলছেন বাংলাদেশের নির্বাচনের কোনো আমেজ দেখেন না। ব্যাপারটা কি এইটা হইতে পারে যে নির্বাচন কমিশন নামকাওয়াস্তে একটা আইন করছে যে 25 লক্ষ টাকার বেশি কেউ খরচ করতে পারবে না, যদিও এটা ভণ্ডামি, লোকজন ইতিমধ্যে 25 কোটি খরচ করে ফেলাইছে। এখন সাবজেক্টটা কি এই খরচটা দেখাবে না এই জন্য আমেজ দেখেন না, নাকি অন্য কোনো কারণ আছে? আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে মানুষ আমার এই এখনকার দেশের মানুষ হয়তো ইলেকশনের জন্য সাধারণ মানুষ হয়তো মানসিকভাবে প্রস্তুত না। আমার কাছে কেন জানি এটাই মনে হচ্ছে যে মানে কোনো জায়গাতে কোনো ইলেকশনে আমি কোনো আমেজ দেখছি না বা কোনো ইয়ে দেখছি না। আরেকটা হচ্ছে ভয় মানে মানুষের ভিতরে একটা ভয়ও বা আশঙ্কা হয়তো বা কাজ করতেছে যে ইলেকশন আদৌ হবে কি না, না কি হবে না হবে, নাকি ওই যে 18 বা 13-তে যেরকম ইলেকশন হয়েছে ওই টাইপেরই কিছু একটা আবার এবারও হয় কিনা। মানে এই সবকিছু মিলাই আমার মনে হয় যে মানুষের ভিতরে ওই উৎসাহটা কাজ করতেছে না যে সামনে যে একটা ইলেকশন, বিশেষ করে 4 কোটি কিন্তু এখন নতুন ভোটার এসছে, জেনজি যারা, মানে এরাই প্রথমবারের মতো ভোট দিবে। কিন্তু এই যে তারপরও দেখেন যে এখানে কিন্তু কোনো ইয়ে হচ্ছে না। এই
ইতিহাসে এই প্রথমবার কিন্তু আপনার মানে প্রবাসীদেরকে ভোটার করা হয়েছে। 12 লক্ষ নাকি কত 15 লক্ষ জন এখানে রেজিস্ট্রেশন করছে, এবং এক একটা ভোটের পিছনে সরকারের ব্যয় হবে 700 টাকার মতো। এই 15 লক্ষ ভোটার থেকে ভোট আনা, ব্যালট পেপার পাঠানো এবং সেটা আবার নিয়ে আসা, এটা খরচ বাবদ। এই যে বিশাল যে একটা খরচ হচ্ছে এদেরকেও ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা এটার আউটপুটটা দেখছি না। মানে ইলেকশনের আগের কোনো উৎসব বা এরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না। সবকিছুই কেমন যেন আমার কাছে একটা মানে ধোঁয়াশা ধোঁয়াশা মনে হচ্ছে আর কি বিষয়টা। আমি আপনার কাছে আবার ব্যাক করব ডক্টর নওশের আলী। আমি এবার, আপনি বলছেন এটা আইনের ভাষা, আমি আইনজ্ঞের কাছে যাই। মামুন ভাই, আপনাকে যে কথাটা এতক্ষণ আমি নওশের ভাইকে এবং হাসিন ভাইয়ের সাথে যে আলোচনা করছি আপনি শুনছেন। এখন আমরা একটা আইন বুঝাতে চেয়েছি, গিলটি বাই অ্যাসোসিয়েশন। মানে আপনি অপরাধীদের সাথ দিয়েছেন, আপনি নিজে অপরাধটা করেন নাই। ঋণ খেলাপিদের ক্ষেত্রে একটা পরিবারের, যেমন দুর্নীতি দমন সংস্থায় যদি একজন ঋণ খেলাপিকে ধরে, অবৈধ ইনকাম এগুলো নিয়ে যদি ধরে, অপরাধী যে সে কি করে, এই অপরাধের টাকা সব বউয়ের নামে ট্রান্সফার করিয়া দেয়, শালীর নামে ট্রান্সফার করিয়া দেয়, ছেলেপানের নামে ট্রান্সফার করিয়া দেয়। দুর্নীতি দমন সংস্থা কি ওই জিনিসপত্রগুলো ধরে না ধরে না? ধন্যবাদ জাকব ভাই। এগুলো তাদের দায়িত্বের মধ্যে পড়ে, যে তারা যে যাচাই বাছাই করবে। এগুলো তো অন্যতম যেটা বলছে যে এখানে অসৎ কর্মকাণ্ডে জড়িত কিনা, ঋণ খেলাপি, এইগুলো একটা আছে। এখন আপনি বলছেন যে অপরাধের সাথে যারা ডাইরেক্টলি জড়িত না, হ্যাঁ, কিন্তু তারা হলো অ্যাকমপ্লিস বলা হয় আইনের ভাষায়। সহযোগী। এখন সে তার ফ্যামিলি মেম্বার হোক, আত্মীয় হোক, এইগুলো তার যাচাই বাছাই করলে বের হয়ে যায়। আর একটা কথা সবসময় বলে আসছে যে ঋণ খেলাপি, আমি বলি যে ঋণ ডাকাত। এগুলো পাবলিক মানি, তারা ঋণ নেয়, ফেরত দেয় না। হ্যাঁ, তো এইগুলো ঋণ ডাকাতরা তো একটা অসৎ বটেই, এবং এইগুলো আজ পর্যন্ত উদ্ধার হয় না। অথচ জনগণের টাকা, এখন দেখেন কেউ যদি 10 লাখ টাকা রেখেও থাকে, সে যদি 50,000 টাকা চায়, 1 লাখ টাকা চায়, বলেন আসেন, 2 দিন পরে আসেন। তাহলে কি ব্যাংক খালি করে চলে গেছে খুনি হাসিনা? এখন 17 মাস হয়ে গেছে। এখন এই যে কথা বললেন যে হাসিনুর ভাই বললেন যে এরা রিজাইন করে না কেন? আচ্ছা, ডক্টর নওশের খুব ভালো করে বলছেন যে নির্বাচনে আমেজ নাই। আসলে নির্বাচনটা কখন হয়? যখন নাকি মানুষের ভিতরে ঐক্য হয়। এখন নির্বাচন মানে তো বিভক্তি না। আমরা যেই কারণে এত বড় একটা গণঅভ্যুত্থান উত্তর আমরা একটা সেমি বিপ্লব সম্পন্ন করলাম, এবং সেই বহাল তবিয়তে সেই আমলারা আছে, বিচার বিভাগীয় বলেন কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, শিক্ষা বিভাগীয় আমলা বলেন এবং সামরিক আমলা বলেন, এই ব্যবসায়ীরা সবাই বহাল তবিয়তে আছে, প্রচার যন্ত্র বহাল তবিয়তে। কাজে নির্বাচনের আমেজ যেটা আপনি বলতেছেন, সেটা থাকবে কি করে? মানুষ তো নির্বাচন চায় না। এবং দেখেন সবাই বলতেছে আগে বিচার, তারপর নির্বাচন, এক লাইনই সবাই বলছে। কাজে যেখানে নয়া বোতলে পুরোনো মদের মতো এই নির্বাচনে, যেটা আপনি সুন্দর করে বলছেন, আগেও আমি বলেছি যে 25 লক্ষ টাকা বেশি কেউ ব্যয় করতে পারবে না। সবাই জানে 25 কোটি, গড়ে 7-8 কোটি হবেই। তো এমনি তো এটা নির্বাচন হয়ে যাবে নাল এন্ড ভয়েড। এবং এই নির্বাচনের ব্যাপারে যাদের নাকি একটু দ্বিমত থাকে, তারা যদি কারচুপির মামলাও করে, ওই 5 বছর পর মামলার রায় বের হয় না, আরেকটা সে চলে আসে। এই কারণে এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে সে ডবল ন্যাশনালিটি হোক কিংবা না হোক, ওটা কিছু একবার নির্বাচন হয়ে গেলে শেষ। এখন আপনি যেটা আজকে আলোচনা বলছেন, জেনারেল ওয়াকারের নির্দেশে এগুলো হচ্ছে না, স্বাধীন নির্বাচন, এটা তো সত্য কথা। জেনারেল ওয়াকারই দেশ চালাচ্ছে, বন্দুক যার ক্ষমতা তার। তা কাজেই যেই ওয়াকার এই এতগুলো হত্যাকাণ্ড করছে, এত জেনোসাইড করছে, এখন ঢাকায় বসে ওয়াকারকে ডাইরেক্টলি বলা, যেটা জাকব ভাই আপনি বলেন, আমিও বলছি, 20-30 বার বলছি। তো এখন এইগুলো তো বলার গার্ডস লাগে, সাহস লাগে। ঠিক আছে, হাতি তো এইসব তোয়াক্কা করে নাই। হাতি তো বোঝা দরকার হইলে যে ক্যান্টনমেন্টটা ঈদ করে নিয়ে আসবে। কাজেই এই জনগণের পয়সায়, এই গরিব জনগণের পয়সায় এই ক্যান্টনমেন্টে বড় বড় জেনারেলদেরকে বিলাসবহুল জীবন যাপন করতে দেয়, তাদের উপরে গুলি করার জন্য, হত্যা করার জন্য। এখন নির্বাচনের নামে তামাশা তাই করবে, এবং এখানে বিএনপি কিছু বলবে না। বিএনপি মনে করছে ঠিক আছে, এখন তো চরমনাইরে চলে গেছে, মাঠ তো ফাঁকা, এখন তো বিএনপি বেনিফিশিয়ারি হবে। এই আবল বলেন, যাই কিছু বলেন, দিস আর অল ক্রিমিনালস। এবং এরা মনে করতেছে এই 54 বছরে 4-5টা দল, বিশেষ করে এরাই ক্ষমতা ঘুরে ফিরে এসছে। এখন মানুষ তো মনে করবে যে তারা একটা সিস্টেম চায় যেখানে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে, যেখানে গরিব, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সিপাহীরা প্রতিনিধি নির্বাচন হতে পারবে না। সিপাহী হয়ে ঢুকলো, সিপাহী হয়েই
নন কমিশন অফিসার হিসেবে রিটায়ার করতে হবে। কেন একটা সিপাহী থেকে সিপাহী স্যার হতে পারবে না? কেন সাধারণ লোক, কৃষক, শ্রমিকরা এখানে প্রতিনিধিত্ব করতে পারবে? কেন সেপারেট ইলেকট্রেট সিস্টেম হবে না? যেখানে ব্রিটিশরা করছিল যে হিন্দু নিম্নবর্ণের হিন্দুদেরকে 30-40% ওখানে রিজার্ভ ছিল, মুসলমানদেরও কেন পেশাগত হবে না? ব্রিটিশরা করেছিল, ব্যবসায়ীদের আলাদা ছিল। কাজে এই নির্বাচনে জনগণ প্রতিনিধিত্ব নির্বাচন করে না, বরঞ্চ দেখা গেল যে এত বড় আমাদের রক্তাক্ত গণঅভ্যুত্থান উত্তর যে আমরা অর্ধ বিজয় অর্জন করছি, এই প্রথম ভারতরা পালিয়ে গেছে, তো সেটাকে যদি ব্যর্থ করতে যাওয়া যায়, এটি তো ইন্ডিয়া নির্দেশিত নির্বাচন। ধন্যবাদ। ওকে, মামুন ভাই, না, আপনাকে আমি একটা ফলো আপ কোশ্চেন করতে চাই। ঋণ খেলাপি, আমি এর আগে একটা ব্যাখ্যা করছি, বিদেশি নাগরিক, ধরেন কোন ফরাসি নাগরিক বা আমেরিকান সিটিজেন অথবা ব্রিটিশ সিটিজেন নির্বাচন করতে গেছে, এখন তারা যদি বলে যে আমি আমার নাগরিকত্ব হ্যান্ড ওভার করছি, এখন আমি যে টার্মসটা ব্যাখ্যা করছি তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লিকেশনের সাথে তাদেরকে অনেকগুলো ডকুমেন্ট তাদেরকে জমা দিতে হবে, কমপ্লিট অ্যাপ্লিকেশন, শুধু সাদা কাগজে লেখা একটা অ্যাপ্লিকেশন না, কমপ্লিট অ্যাপ্লিকেশন তাদেরকে সাবমিট করতে হবে। এখন ডিসিরা বলে, বাংলাদেশের যে ডিসিরা বলে যে আপনারা যে অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশনের কপি এবং রিসিট নোটিস, এটা শুধু বাংলাদেশের একজন ডিসি বলছে, সিলেটের একজন ডিসি আছে সরোয়ার আলম, লেখাপড়া জানা ভদ্রলোক মানুষ, সৎ মানুষ, উনি বলছে যে ওকে, খালি আপনার অ্যাপ্লিকেশন হইলে হবে না, আপনি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন তারা রিসিভ করছে, এটা আমাদেরকে দেন। আমি সরোয়ার আলম সহ বাংলাদেশের সকল ডিসি এবং নির্বাচন কমিশনকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একটা ল ফার্ম চালাই, আমি খুব ভালো করে জানি নির্বাচন কেউ যদি সিটিজেনশিপ গিভ আপ করে তাইলে তাদেরকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়। এই সাবজেক্টের উপরে আমি চাচ্ছি আপনি যদি কিছু অ্যাড করতে চান, আমার যেটা বলার আমি বলছি, এবার আপনি বলেন। ধন্যবাদ। এখন প্রশ্নটা যদি এরকম থাকে যে দ্বৈত নাগরিক যারা আছে তারা নির্বাচনের প্রার্থী হতে পারবে না, যদি ইউরোপ অনেক দেশে আছে, তারা কোনো ধাপ ধারে না, যখন যে দেশে থাকবে সেই দেশের ল অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখন আপনি যে প্রশ্ন করেছেন, ইট ইজ নট এনাফ যে আমি অ্যাপ্লাই করছি, সেটা তো রিট্রাক্ট করতে পারে। এটা প্রসিজার হইতে হইতে 6 মাস 1 বছর লাগে, কিন্তু মাঝখানে নির্বাচনটা হয়ে গেল, আমি আবার রিট্রাক্ট করলাম যে না আমি এটা করছিলাম, ওইটা আমি উইথড্র করলাম, এটা তো আইন আছে। বিষয়টা যদি এরকম থাকে যে সে বিদেশি কিংবা অন্য কোনো নাগরিক না, কিংবা দ্বৈত নাগরিক, এখানে প্রভিশন আছে, যে কোনো আইন আছে দ্বৈত নাগরিক নির্বাচনের প্রার্থী হতে পারবে না, যদি আইনটা সংশোধন না হওয়া পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনী কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত ডিসি হোক, তাকে পরিষ্কার জানতে হবে সে দ্বৈত নাগরিক না, বিদেশি নাগরিক না। তো কাজে সে অ্যাপ্লাই করলো, ইট ইজ নট এনাফ। ধরেন আমি অ্যাপ্লাই করলাম পাসপোর্টের জন্য, তো আমি বলছি এখন আপনি ভিসা চাইলেন এক দেশে, ভাই আমি অ্যাপ্লাই করছি আমাকে ভিসা দেন, তাই দিলে কি দেবে? আমি ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, ফ্রান্স থেকে আমেরিকা, তখন কি আমি অ্যাপ্লাই করছি, ইট ইজ নট এনাফ। যখন তখন অ্যাকসেপ্ট না হওয়া পর্যন্ত আমাকে ইমিগ্রেশন ঢুকতে দেবে না। ঠিক তেমনি এটা গেট পাস হওয়া উচিত ছিল, যে তাকে প্রমাণ করতে হবে সেই বিদেশিটাকে না পরিষ্কার। এখন যদি সে করে থাকে তাহলে বলবে তুমি যে উইথড্র করছো ওইটা যে ডিসিশন সেটা দেখাও। আসলে এইভাবে স্লিপ করে চলে যাওয়া হচ্ছে। আমার একটা সিম্পল একটা, আমি সচেতন নাগরিক হিসেবে বলবো, আইনজীবী ছাড়াও সবাই মাথায় বোঝা উচিত যে আমি ম্যাট্রিক পরীক্ষা পাস করি নাই, আমি ক্যান্ডিডেট। এখন আমি চাকরিতে চাইছে যে মিনিমাম ক্যারিয়ারের জন্য একটা ম্যাট্রিক সার্টিফিকেট লাগবে। এখন সে যদি অ্যাপ্লাই করে, আচ্ছা আমি ভাই পরীক্ষা দিচ্ছি, এই যে আমার পরীক্ষার অ্যাডমিট কার্ড, তাহলে কি আমাকে ইন্টারভিউতে ডাকবে? ভেরি সিম্পল, এটার জন্য রকেট সায়েন্স দরকার হয় না, কিন্তু আমি এদিকে যাবো না। আমি বলছি যখন নাকি সে বলবে যে আমার বিদেশি নাগরিক ছিল, এখন পাই না, ও ঠিক আছে তুমি পারবে না, নাল এন্ড ভয়েড, তোমার অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। ব্যাপারটা ছিল এইভাবে আলোচনা করা। আরেকটা হলো যে কনভেনশন হয়ে আসতেছে, ট্র্যাডিশন হয়ে আসছে, এটা একটা লর মধ্যে পড়ে, যে গত এতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেক নির্বাচনে 1 ডজন 2 ডজন সবাই কিন্তু দ্বৈত নাগরিকতা সাপ্রেস করে হয়েছে, আর কোনো বিচার হয় নাই। যেখানে 25 লাখ ছিল তারা 10 গুণ 20 গুণ টাকা খরচ করছে, কোনো হয় নাই। কাজে মানুষের একটা বিচারহীনতার একটা চর্চা হয়ে গেছে, কোনো প্রসিডিউর মানা হয় না। হ্যাঁ, তো মামুন ভাই, নির্বাচন কমিশন কি একটা প্রভিশন রাখতে পারে না যে প্রত্যেকটা ক্যান্ডিডেট, একজন না, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে লিখিত দিতে হবে আমি বিদেশি নাগরিক না, এরপরে যদি প্রমাণ হয় যে আপনারা বিদেশি নাগরিক, সাথে সাথে আপনার এমপি পজিশন খারিজ হয়ে যাবে। এইটার জন্য তাদের কাছ থেকে একটা এফিডেভিট সাইন করায় নেওয়া নির্বাচন কমিশনের জন্য লজিক্যাল মনে হয় না? দেখো ভাই, আমি একটু দ্বিমত পোষণ করছি। আপনাকে আমি কথাটা বলি, আপনাকে আমি একটা কথা বলি। নিউ ইয়র্কে একজন কংগ্রেসম্যান ইলেকশন করলো,
নিউ ইয়র্কের লং আইল্যান্ড থেকে একজন কংগ্রেসম্যান ইলেকশন করলো, সে বলছে সে এমবিএ করছে এবং এটা নিয়ে অনেক সন্দেহ তৈরি হয়েছে। সে তার স্থাবর অস্থাবর সমগ্র সম্পত্তির কথা যে হিসাব দিচ্ছে সেক্ষেত্রে সন্দেহ হয়েছে। অনেকে তার অপোজিশন এখানকার যে বোর্ড অফ ইলেকশন আছে সেখানে কমপ্লেন করছে যে এই কংগ্রেসম্যানের এই সাবজেক্ট গুলো কোয়েশ্চেন মার্ক। আমি কিন্তু বানায় বলতেছি না। তখন নির্বাচন কমিশন ওই ক্যান্ডিডেটকে ডেকে বলছে তুমি এই ফর্মটা ফিল আপ করে সিগনেচার করো, নোটারি পাবলিক দিয়ে নোটারাইজ করাই এখানে জমা দাও। ওই ফর্মের ভিতরে লেখা ছিল আমার প্রদত্ত সকল তথ্যর একটাও যদি মিথ্যা প্রমাণিত হয় আমার পজিশন ইজ গোয়িং টু বি নাল এন্ড ভয়েড। মজার কথা, দেখা গেছে নির্বাচনে সে ইলেক্টেড হয়েছে, কিন্তু পরে দেখা গেল তার শিক্ষাগত যোগ্যতা ভুয়া, তার সম্পদের হিসাব ভুয়া, তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক কিছু সাথে সাথে নাল এন্ড ভয়েড হয়েছে। এটা কি জানেন? একটা আছে ব্যুরোক্রেসি দিয়ে একটা জিনিসকে দীর্ঘায়িত করা, আর আরেকটা জিনিস হইতেছে যে 300 জন এমপি হবে বাংলাদেশে আউট অফ 20 কোটি। ভাই, ইটস এ ক্রিম পজিশন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন। কেন বাংলাদেশের নির্বাচন কমিশন এই কাগজটা সাইন করাবে না যে তোমরা যত তথ্য দিয়েছ this is going to be under investigation, any of the information you provided is happens to be wrong or false, you are going to lose your position। এই কাগজটা সাইন করাইতে অসুবিধা কোথায় মামুন ভাই? না, কোনো অসুবিধা নাই, এটা তো সব জায়গায় মোটামুটি এখানে ফ্রান্সে দেখছি সব লেখা থাকে যে আপনি যেসব তথ্য দিলেন হ্যাঁ এটা সত্য, এবং এটা যদি আবার আবার প্রভিশন থাকে যদি এটা কোনো ভুল তথ্য দিয়ে যদি আপনি করেন, যদি প্রমাণিত হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা নাল এন্ড ভয়েড হয়ে যাবে। এটা তো ইউনিভার্সাল ট্রুথ। অ্যাপ্লিকেশনের কথা না, আমেরিকায় লেখা আছে তুমি যে পজিশনের জন্য দাঁড়াচ্ছ ওই পজিশনই থাকবে না এবং তুমি হাজতে যাবা। এক্স্যাক্টলি, এটা সব দেশেই কম আর বেশি আছে, ইউরোপিয়ান। এটা বাংলাদেশ হতে পারে, আপনি যেটা বলছেন হতে পারে। এখন বাংলাদেশে সাবজেক্টটা কি এইরকম যে ওই নির্বাচিত হয়ে যাওয়ার পরে এই ফাইলগুলো বাক্সবন্দি হয়ে যায়, ওইটা নিয়ে আর কেউ ইনভেস্টিগেশন করে না? জি জি, ওইরকমই। মামুন ভাই, আমি, আপনি, হাসিন ভাই এবং ডক্টর নওশের আমরা বহুবার বলছি গুপ্তচর বৃত্তি আইন নিয়ে কথা বলছি, কারো কানে ঢুকেন। এখন আমি আর আপনি যদি এখন বলি যে বাংলাদেশের দুর্নীতিগুলো দীর্ঘায়িত হওয়ার পিছনে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু টুলস কে আমরা ব্যবহার করতে জানি না, সাবজেক্টটাই। আমি আপনাকে একটা উদাহরণ দেই। নওশের ভাই, কর্নেল হাসিন, আপনাদের দুইজনকে একটা জিনিস বলি। আমেরিকায় পুলিশ ডিপার্টমেন্ট আছে, আমেরিকায় ইনভেস্টিগেশন ইউনিট আছে। আপনি কি জানেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা পজিশন আছে, ওই পজিশনটার নাম ইন্সপেক্টর জেনারেল। ইন্সপেক্টর জেনারেলের কাজ কি হাসিন ভাই? তুমি পুলিশ, কিন্তু তুমি নৈতিকভাবে ঠিক কাজটা করতেছো কিনা এইটা দেখার জন্য ইন্সপেক্টর জেনারেল বৈশা রয়েছে, এবং তাদের পিছনে আবার বৈশা রয়েছে সিভিলিয়ান রিভিউ বোর্ড। তারা দেখে যে তোমরা জনগণের ওয়েলফেয়ারকে ঠিক মতো প্রোটেক্ট করছো কিনা। বাংলাদেশে কোন জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটোকলে কোন জায়গায় এ ধরনের পজিশন নাই, কোন জায়গায় এ ধরনের কথা হয় না। আপনাদেরকে একটা কথা বলি, আমি জিয়াউর রহমানের একটু প্রশংসা করি, আবার আমারে আপনারা বিএনপি বইলা বলছেন না। জিয়াউর রহমান বলছিল দেশে একজন ন্যায়পাল নিয়োগ করা হবে, ন্যায়পাল, যে প্রেসিডেন্টের ভুলও ধরবে, যে প্রধানমন্ত্রী প্রত্যেকটা মন্ত্রণালয়ের ভুল ধরবে। জিয়াউর রহমান এই কনসেপ্টটা নিয়েছিল কার কাছ থেকে জানেন? আমেরিকান একজন ব্যুরোক্র্যাট, তার নাম অ্যান্থনি লেইন। সে জিয়াউর রহমানকে বলছে তোমার দেশে কি ইন্সপেক্টর জেনারেল পজিশনটা আছে? জিয়া বলছে না, আমরা এটা বুঝিও না। তাহলে এইটা তোমরা প্রতিষ্ঠা করো। However, বা কাজী আব্দুল্লাহ আল মামুন, আমরা বিষয়টা নিয়ে অনেক কথা বলেছি, বিদেশি নাগরিক এবং ঋণ খেলাপি এবং অপরাধী, এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি আমরা বলতে থাকবো। এবার একটা কথা বলি, নির্বাচনের বহির্ভূত কিছু ব্যবহার বিধি আছে, আচরণ বিধি, এটা কিন্তু নির্বাচনের আচরণ বিধির মধ্যে পড়ে। আমি প্রশ্নটা কর্নেল হাসিনকে বলবো, নির্বাচন হওয়ার আগেই বিএনপি এই আচরণ বিধি লঙ্ঘন করছে। কি করে লঙ্ঘন করছে? তারা রুমিন ফারহানাকে নমিনেশন না দিয়া অন্য এক মোল্লারে নমিনেশন দিচ্ছে।
রুমিন ফারহানারে সামনে দিয়ে দেখাইছে যে তাকে বহিষ্কার করা হয়েছে, সে আর বিএনপিতে নাই, কিন্তু তলে তলে ডাইকা বলা হয়েছে তুমি ইলেকশনে জিতো, তোমার এই বহিষ্কার উজ্জ করে ফেলামো, তুমি আবার বিএনপিতে যোগ দিবা। এখন মজার কথা, বিএনপির সাথে যারা শরিক দলের নির্বাচন করতে গেছে, যেমন রাশেদ গেছে গণ অধিকার পরিষদের, নূর গেছে, অন্যান্য লোকজনরা গেছে, এদের কারো নির্বাচনী প্রচারণায় না তারেক রহমান যাইতেছে, না মির্জা ফখরুল যাইতেছে, না বিএনপির কোন হেভিওয়েট নেতা যাইতেছে। এর অর্থ কি জানেন? বিএনপি যে জোট করছে, টোটালি জোটটাই ভণ্ডামি যেগুলো করছে, এগুলো নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। আরেকটা কাজ তারা করছে, অলরেডি জামাতের সাথে জোট করতে গেছিল চোর মোনাই, এদের আমি কই চোর মোনাই, এদের নাম বোধহয় উচ্চারণটাই বোধহয় আমি ভুল করতেছি, কেউ কেউ বলে চর মোনাই, এখন আমি কই চোর মোনাই, মানে আমি সাবজেক্ট এইভাবেই নিছি। তারা চোর মোনাইয়ের এই পীরের লগে নির্বাচনের আগে এই কাজটা করতে গেছে। একটু তাকায় দেখেন, একটু ভিডিওটা দেখেন। খুব ভালো লাগে আপনার মাজমুন মাজমুনটা বেশি কড়া করা বলে আলাদা আলাদা ফ্লেভার আছে অ্যারিস্টোক্রেসি আছে এটার মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপন শুকরিয়া। আপনি লাগাই একদিন সালামের দিন দিব সালামের গ্রামটা কেমন লাগে গ্রাম পাইতে আছেন নাকি ঘেরান তো পাইতেছে, অতিরিক্ত ঘেরান লাগতেছে। ভালো লাগতেছে না? না, ভালো লাগতেছে। আপনি কই যে সরমনে হুজুরের কাছে শুকরিয়া, শুকরিয়া, ভালো জিনিস শুকরিয়া। এই বলছিলাম এখন একটা কথা, এটা কিন্তু নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন। কেন জানেন? জোটের ভিতরে চোরমোনাই গেছে জামাতের সাথে জোট করতে, আর মধ্যে থেকে আতর লাগায় দিয়া কয় আতরের গন্ধ পাইতে আছেন। আরেকটা জিনিস আপনি খেয়াল কইরা দেখেন, মির্জা ফাকের হাতে যখন আতর লাগাইয়া দিছে, আসসালামু আলাইকুম কইছে, মির্জা ফাক কি করছে জানেন? ওয়ালাইকুম সালামের বদলে আগে মাথায় আতুড়াইছে, ওই যে সেবা দেয়, কারণ উনি আসলে মুসলমান কিনা আমার সন্দেহ আছে। একটু একটু আচরণটা দেখেন, ওয়ালাইকুম সালামের বদলে হাত এরকম উঠাইছে। এ শালাই কি দুর্গা, সরস্বতী পূজা, কালী পূজা এগুলো করতে করতে কপালে আখ্যান ঠাকায় রাখে? একটু ভালো করে দেখেন। খুব ভালো লাগে আপনার মাজমুন মাজমুনটা বেশি কড়া করা বলে আলাদা আলাদা ফ্লেভার আছে অ্যারিস্টোক্রেসি আছে এটার মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কপালে হাতটা ঠাকাইছে, দেখছেন? তো এর মতো লোক তো বাইরে যাইয়া কইবই শরিয়া আইন মানি না, ইসলামিক আইন মানি না, ইসলামের কোরআনের হাদিসের কোনো কথা আমি মানি না। তো হ্যাঁ যদি এইরকম হাত লাগায়, তো আসল কথা কি? হ্যাঁ অভ্যাস হয়েছে, সে নিজে আবার স্বীকারও করছে। আমি ছোট সময়ের আমার মেমোরিতে আছে, আমি দুর্গা নাটকে অভিনয় করছি, আমি রাম রামায়ণে অভিনয় করছি, আমি রাবণের চরিত্রে অভিনয় করছি। এই হুবরির বাচ্চা হুবরি কি আসলে মুসলমান? এইটা নিয়ে আমার সন্দেহ আছে, ওটা আলাদা প্রশ্ন, আপনার জবাব দিতে হবে না। কিন্তু আমি বলি নির্বাচনী আচরণের পরিপন্থী, কারণ চরমোনাই জামাতের সাথে জোটে গেছে, জোটে যাওয়ার পরে এই বিএনপি মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম এই দুই নান্দির ঘরের বান্দি গেছে তাদেরকে পটানোর জন্য। এখন আপনি যদি আমারে বলেন হাসিন ভাই, যারা ঋণ খেলাপি আর বিদেশি নাগরিক মনোনয়ন দেয়, তাইলে আপনি এই নির্বাচন আচরণ নিয়ে আর কি করবেন? বাংলাদেশে আবার আচরণ বিধি আছে, ফোন করলেও আচরণটা ভালো হয়ে যায়। সাবজেক্টটা কি এইরকম? হাসিন ভাই আপনার মাইক্রোফোন অফ, মাইক্রোফোন অফ। ভাই সমস্ত জিনিসটা এটা নাটকের মতো মনে হচ্ছে। চুরমনায় বললেন, সবসময় এরকমই ছিল, ভালো কোনো আচরণ কখনো করে নাই। এবং বিএনপি এই কাজগুলি যে করতেছে, যারাই বিএনপির সাথে আমি মানে নমিনেশন নিচ্ছে, তার বিরোধী দল ঠেকাইতে পারবে না। রাশেদ সাহেবও ধরা পড়বে, বিপি নুরও ধরা পড়বে, এনসিপি এই জায়গায় বেশ পূর্ব শক্তিশালী, তারাও চিন্তা করছে জিনিসটা বিএনপিতে গেলে ভালো হোক, কিন্তু বিরোধী যে আসছে দলটা বিএনপির, আপনি যে রবিন ফারহানার মতো, সেটাকে কাউন্টার কত লোক থাকবে না, আলটিমেটলি পরাজিত হবে। জামাতে আসলে অ্যাটলিস্ট
জামাত এই গাদ্দারিটা করবে না, কাউকে দাঁড় করাবে না, যেটা বলছে তার ওই লোকটাকে তাকে কপারেট করার জন্য সাহায্য করবে। এখন আসলে বাংলাদেশের নির্বাচন বিধির অনেক পরিবর্তন দরকার, যেটা আমি মনে করি যা করতেছি এবার, এত কিছু করার পরে নির্বাচন কমিশনে গলা জুতার মালা দেওয়ার পরে যদি আমরা এটা দেখি, আমার খুব কষ্ট লাগে। এটা তো আসলে হওয়ার কথা না, এটার জন্য তো বিপ্লব হয় নাই, সবাই হাসিন বুঝছিল, ভাই, ডক্টর ইউনূস বুঝে নাই। হাসিন ভাই একটা কথা যদি আমি আপনাকে বলতে পারি, বেয়াদবি নিয়েন না ভাই। নুরুল হুদার গলায় যখন জুতার মালা দিছে, তখন বাংলাদেশের বেশ্যারা, কুত্তার বাচ্চারা কইছে একজন মুক্তিযুদ্ধের গলায় মালা দেওয়া হইলো, কিন্তু হাতির গলায় এত খারাপ কাজ করছে। তখন আবার মুক্তিযোদ্ধার বাল যোদ্ধা আসে কেমনে ভাই? আমার এইটা যদি একটু ব্যাখ্যা করেন। না, এটা তো বলে না ভাই। এখন কথা হলো, দেখেন, মুক্তিযুদ্ধ হলে, সত্যিকারের মুক্তিযুদ্ধ হইলে এই কাজ তো সে করতে পারে না। আপনি টাকার কাছে কেন মাথা নিচু করবেন? আমরা শিক্ষিত মানুষ, আমরা দিন আনেন দিন খাই, এরকম লোক তো না। এই যারা আজকে নির্বাচন করতেছে, বিশেষ করে মানে যারা আগেও নির্বাচিত ছিলেন, বুড়ো বুড়ো লোকগুলি কেন নির্বাচন করবে? তা বয়স লিমিট দেওয়া উচিত, আমাদের ইয়াং ছেলেদের নিয়ে আসা উচিত নির্বাচনে, যারা কিছু করতে পারবে। এই যে বুড়া মিন্টু ভাইয়ের কথা বললেন, সে বয়স্ক লোক, প্রচন্ড বয়স্ক লোক, তার কারণে নির্বাচন করতে হবে। আপনি এর আগে কিছু কথা বলছেন, ওই হযরত আলী, আমরা ভাই আর্মিতে বা সিভিলে বা সরকারি চাকরি করলে একটা পুলিশ ভেরিফিকেশন হয়, এই পুলিশ ভেরিফিকেশন বলে দেয় এর বাপ চোর, এর বাপ ঋণ খেলাপি। আমাদের কি ইলেকশন কমিশনের কিছু নাই? মানে আমার মানে কি বলবেন, আপনি যদি কাজ না করতে চান বহুত অজুহাত আছে। আবার আপনি বলতেছিলেন যে বিদেশি না দেশি না বিদেশি, বাবা ওই দেশে তো আমার এমবেসি আছে, তারা জিজ্ঞেস করতে পারি এ আওয়াল মিন্টুর জিনিসটা দেখো তো, চেক করে ঘটনা কি। এটা হলো সদিচ্ছা, সব যদি খাওয়াই দেয়, মানে লজ্জা শরমে আমি আর ভাই কিছু আমার মাথা হেট, এই জন্য বললাম নির্বাচন দরকার নাই, ওনাদের ভাগ করে দেয়, ওনারা চুরি চামারি করুক, আর টাকা তাদের বরাদ্দ ছিল, এটা হাসপাতাল বানায়। হাসিন ভাই, আনঅফিসিয়ালি বলছি, অফিসিয়ালি না, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, সেনাপ্রধানের অফিস থেকে সরাসরি এএসইউ থেকে, ডিজিএফআই থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছে আব্দুল আউয়াল মিন্টুর ক্যান্ডিডেসি নিয়ে যেন কোনো ঝামেলা করা না হয়। এটার উপরে মন্তব্য করবেন আপনি? ভাই যদি বলে থাকে হেলোমালা, ওই অফিসার উচিত ছিল সাথে সাথে এটা জিডি করা, এতটার সময় এত এই কনসার্ন অফিসার রিং করছে, জিডি কইরা ব্যাস বসে থাকা। দেখি কেমনে কেমনে সে এএসইউ কেমনে। হাসিন ভাই, আপনি নিজে একজন রেনেগেড মানুষ, আপনি একজন রিফর্মার, আপনি সত্য কথা কইতে গেছেন, আপনার এক গুম একবার করে না, দুইবার করছে। এখন আপনার মতো হেডামালা কি কেউ নির্বাচন কমিশনে আপনি দেখছেন যে ওয়াকারের ভয়েস তারা রেকর্ড করবে? আর ওই এএসইউর যে কমান্ড্যান্ট, ওর নাম কি? শামস। ও কি মেজর জেনারেল না ব্রিগেডিয়ার? না শামস। না, ও কি মেজর জেনারেল? ব্রিগেডিয়ার না, ওকে। ব্রিগেডিয়ার জেনারেল। তো এই নান্দির ঘরের বান্দি পর্যন্ত ফোন করছে আওয়াল মিন্টুর ব্যাপারে। কি কইবেন আপনি? এখন আপনি কইবেন এটা নির্বাচন তো কমিশনের না ভাই, ওদের মাথা কয়টা ভাই? ওদের মাথা কয়টা? ওরা কি আপনার মতো মায়ের খাইয়া বিদ্রোহ করে আবার বাইরে আসার মতো শারীরিক এবং মানসিক প্রস্তুতি আছে? না, আসলে এখন তো সেই পরিবেশটা নাই, নিজের যোগ্যতা না বুঝতে পারে, নিজের অবস্থান, মানে ভয়ে কাঁপে, তাইলে আর কি করার আছে? আমাদের দেশ কিছু বিপ্লব হয় নাই, এত লোক দেওয়ার রক্ত দিয়ে কোনো লাভ হয় নাই। আমার তো মনে হয় আবার পুনঃ বিপ্লব করতে হবে। আমি সবসময় বলি অসামর্থ্য বিপ্লব, আমাদের অনেক কিছু করার আছে এখন। এই ধরনের কাজ করে তো আমাদের, এই জন্য আসলে তো আমাদের বিপ্লবটা হয় নাই। দেখেন একের পর এক নোট অফ ডিসেন্ট, আমরা সংবিধানটা পরিবর্তন করতে পারতাম, নিজেদের মতো করে সংবিধান করতে পারতাম, জনগণের সংবিধান করতে পারতাম, জনবান্ধব সংবিধান করতে পারতাম, কিছুই করতে পারিনি। তো এই নির্বাচনের প্রতি আমি হতাশা। এটা নির্বাচন হইলেও হইতে পারে, না হইলেও হতে পারে। হাসিন ভাই, এখন চরমোনাইয়ের আচরণ বিধি সম্পর্কে আপনারে আমি বলছি। আপনি চরমোনাইয়ের আচরণ বিধির ভিতর আরেকটা আছে, একটু তাকায় দেখেন। জি ঠিক আছে, আপনি তো জি ঠিক আছে, আচ্ছা বন্ধ দিয়েন না। আমি একটা কথা আপনাদেরকে আমি বলি, আমার কথাটায় আপনি ডক্টর নওশের এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আমার কথায় কষ্ট পায়েন না। রেপিস্ট যারা, আপনারা জানেন আমেরিকায় বিখ্যাত একটা ইনভেস্টিগেশন হয়েছিল ক্যাথলিক চার্চের প্রিস্টদের।
মানে ক্যাথলিক চার্চের প্রিস্ট যারা, এদের উপরে তারা কি করছে, বাচ্চা কাচ্চারে ধইরা রেপ করতো, ছেলের বাচ্চাদের রেপ করতো। এবং এই রেপের উপরে বিশাল একটা রিপোর্ট হয়েছে। এই রিপোর্টের ভিতরে ওই প্যাস্টরদের একটা বিহেভিয়ারের কথা বলা হয়েছে, ওই প্যাস্টরদের বিহেভিয়ারের কথা বলা হয়েছে। তারা পোলাপাত দেখলে এই সর্বনার পীর অ্যানির গালে যেইভাবে থাপ্পড় দিছে এই থাপ্পড়টা দিত। আবার দেখেন 6 ফিট লম্বা অ্যানির গালে সর্বনার পীর কেমনে থাপ্পড়টা দেয়, এটা একটা রেপিস্টরা করে। একটু দেখেন। সংস্কার হওয়ার আগ পর্যন্ত যদি নির্বাচন জি ঠিক আছে আপনি তো জি ঠিক আছে আচ্ছা বন্ধ দিয়েন না গালের থেকে হাত নামাইতে পারে না, দিস ইজ দ্য সাইন অফ এ রেপিস্ট। এটা আমার কথা না রে ভাই। ক্রিমিনোলজি নিয়ে যারা লেখাপড়া করছে, ক্রিমিনোলজি নিয়ে যারা লেখাপড়া করছে, অপরাধ নিয়ে যারা লেখাপড়া করছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। একটা বুড়া হাবড়া অ্যানির মতো 6 ফিট লম্বা একটা লোকের গালে হাত দেয়, দিস ইজ দ্য সাইন অফ এ রেপিস্ট। আমি নির্বাচন আচরণ বিধির কথা পরে আসি। অ্যানির মতো লোক গালে হাত দেওয়া থামাইতে পারে না, 2 বার দিছে, আবার যাওয়ার সময় আর একবার দিছে। এই কুত্তার বাচ্চা, এ তো রেপিস্ট। এই কথা আমার না। এই যে ক্যাথলিক প্রিস্টদের কতগুলারে হাজতে বানাইছে, সাইনটা ওইখানে। এটার উপরে আপনি কোনো মন্তব্য করবেন মামুন ভাই? এখন আপনি যেভাবে এক্সপার্ট ওপিনিয়নের মতো দিলেন যে রেপিস্টদের কি করার আচরণের মধ্যে, এটার জন্য একটা কমিটি করা দরকার। রেপিস্ট আমাদের এখানে কারা কিভাবে হইতে পারে। কিন্তু প্রশ্নটা যাই হোক না কেন, ওই যে উনি যে আতর লাগাচ্ছে, আদর করতেছে, এটা আশীর্বাদের মতো দিতেছে। এখন এই আপনার নাম খুব ভালো বলছেন, চোর মনাই, সে তো হাসিনার লোকেও অনেক কিছু চুরির সাথে সম্পর্কিত। তো মানে সেই লোকরে জামাত কেন বিশ্বাস করলো? আবার যেহেতু বিএনপি জানে এই লোকরে পারচেস করা যায়, তলে তলে তাকেও হাত করে নিছে। তো এখন এই ধরনের লোক যদি ধর্মের মানে একটা মুভমেন্টের নেতৃত্ব দেয়, তাহলে মানুষ তো বলতেই পারে যে এখানে বলছেন ক্যাথলিক ধর্মেও আজকে এইসব নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের এইসব হওয়া উচিত। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের বিরুদ্ধে, সে যে কোনো, শুধু জামাতের কথা বলবো না, জামাতের অনেক ভালো লোক আছে, সব সংগঠনে ভালো আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকে এই চরমনাইকে নিয়ে যে এভাবে একটা আলোচনা আসলো, যে শেষ মুহূর্তে সে পিস্তান দিল, তাহলে কি শুরু থেকেই সে এই এটার ভিতরে ঢুকছে? আমি মানে বলে না মানে ইন্টেরিয়র মানে আলটেরিয়র মোটিভ, আলটেরিয়র মোটিভ, অসৎ উদ্দেশ্যে এখানে ঢুকেছিল। তো কাজে আপনি আজকে আলোচনার ভিতরে যদি একটাই কথা বলেন, যেখানে আইনের শাসন নাই, যত সুন্দর আপনি আইন করেন না কেন, পরে আবার প্রয়োগও নাই, আবার ওইটা প্রয়োগের যদি ব্যত্যয় দেখা দেয় তাহলে বিচারের কাছে যাবো, সে স্বাধীন বিচারও নাই। তো আমাদের 4টা-3টা অর্গানই ফাংশন করতেছে না যে সেপারেশন পাওয়ার থিওরিতে। কাজে আমরা যে একটা বিপ্লবের অর্ধ বিপ্লব করছি, এটা আনফিনিশড রেভলিউশন। এখানে একটা আমি প্রায় বলে থাকি, রেভলিউশন ইজ এ ক্রাইম when it fails। তা আমরা এটাকে ফেল করতে দিতে চাই না। কাজে এটা একটা অর্ধ বিপ্লব সম্পন্ন হয়েছে, এটা পূর্ণাঙ্গ করতে হবে, ওয়াকার গ্রহণ থেকে বিচার আনতে হবে, ভারতের সমস্ত দালালগুলো উৎখাত করতে হবে, মানুষের ন্যূনতম অধিকার গুলো বাস্তবায়ন করে তারপরে আমরা দেখবো যে নির্বাচন কিভাবে হয়, যে নির্বাচনে হানহানি মামুন ভাই, চোরমোনাইদের আমি এত তাড়াতাড়ি হারায় যাইতে দিতেছি না। আপনি যতই বিপ্লবের কথা কন, চোরমোনাইদের এত কিছুর পরে এটা তো নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন, বিএনপি যেটা করছে এবং চোরমোনাই যেটা করছে। এবার এই আচরণ বিধি লঙ্ঘনের পরে চোরমোনাই থেকে একটা ফতোয়া দেওয়া হয়েছে, ফতোয়াটা শুনেন। পীর সাহেবের ফু সম্পর্কে আপনাদের ধারণাই নাই। পীর সাহেব চরমোনাই 5 তারিখে ফুর মাধ্যমে এদেশের প্রেসিডেন্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। পীর সাহেব চরমোনাইয়ের ফুয়ের কত পাওয়ার, আপনারা অপেক্ষা করতে থাকুন। পীর সাহেব চরমোনাই ফুয়ে পাওয়ার আর স্বাধীন থেকে নির্বাচিত ফু যখন আপনাদেরকে ফু দিবে বাংলা জমিনে, হাত পাকার পতাকার ফুয়ে আপনারা বাংলা জমিনে টিকতে পারবেন না। তো উনি বলছে হাসিনা পালাইছে চরমোনাইয়ের পীরের ফুয়ের।
সো এটার উপরে যদি হাসিন ভাই আপনি কিছু বলেন, চরমনায়ের পীরের সাথে কোনোদিন আপনার দেখা হয়েছে কিনা জানি না ভাই, এর লগে তো আমার মনে হয় ফোনের মধ্যে আমার একটা ফু নিতে হবে, এই ফুয়ের ক্ষমতাটা নিয়ে যদি আপনি কিছু বলেন রে ভাই। ভাই ইনি একটা হলো গিয়া 8% লোক। আমার বন্ধু মেজর মহসিন ওনার ওখানে আশ্রয় নিয়েছিল যখন আমি প্রথমবার গুম হই। এই চরমনায় ধরাই দিছে, দেখে আয় না, ইশারা দিয়া ধরাই দিছে। এই চরমনাই, একজন লোক আশ্রয়, হ্যাঁ চরমনায় একটা লোক Oh my আশ্রয় নিলে তাকে আশ্রয় দিতে মেজর মহসিনুল করিম, এবং তাকে এই চরমনায় ধরাই দিছে। আমি ইশারা দিয়ে ওইখানে ডেকে নিয়ে আসো, ধরাই দিছে। তারপর অনেক এই যে নির্যাতন কষ্ট মেজর হয়েছে। মহসিন যে দাঁড়িয়ালা এখন যে দাঁড়িয়ে রাখছে ভদ্রলোক, হ্যাঁ হ্যাঁ, ও আমার ব্যাচমেট, ওকে আরে ধরাই দিছে ধরাই চরমনায়। দিছে ওখান থেকে চরমনাই। চরমনায়। ও মাই গড, তা আপনি আবার আর কি বলবেন এই লোকটার সম্বন্ধে? এই ও কথাই বলবো, মাই বাটপার। গড। আমাদের ধর্মীয় লেভেল, ধর্মীয় জ্ঞানের লেভেল আপনি দেখেন আমাদের কোথায় গেছে। যে বলতেছে তার বিশ্বাসটা কোন জায়গায়, সে কোনোদিন সে জাহান মানে বেঁচে চিন্তা করতে পারে? এতে পুরো সেরেক করে শেষ করে দিছে। আমরা ওকে ধর্মটা ভালো ওকে মতো পড়া উচিত। হাসিন ভাই আমি একটা কথা বলি। আমি গতকালকের বলছি কতগুলো অশিক্ষিত, অদূরদর্শী, লাইক একেবারে অজ্ঞ কিছু লোকজন চিন্তা করে এই চোরমোনাইয়ের কাছে গিয়া পয়সা দিলে তাদের মধ্যে জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাইব, পীর সাহেব কয় তোমাদেরকে গুনাহ মাফ করাইয়া দিব, তারা করে। এখন তাদের পীরের এই অভিশাপ যদি এতটা জরুরি হয়, তাইলে এই পয়সা না ফু মাইরা দিব, তাইলে পীরের এই অবস্থা হয় কেমনে? একটু দেখেন পীরের এই অবস্থা কেমনে হয়। আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে। আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়। আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায়, এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই। হাসিনা কি করছে এখানে একটু কাহিনী বলি। হাসিনা তারে ডাকছে, হাসিনারে কেউ একজন কইছে আফা এই বলদের বাচ্চা বলদ রে, আপনি একটু আপনার চরিত্র দেখাইয়া দেন। এখন চরমোনাইয়ের হিসাবে ভুল ছিল। চরমোনাই মনে করছে আমারে তো, আমি তো মুনাফেক নাম্বার 1, আমি তো পুরাই মুনাফেক, কিন্তু ওই পীর বুঝে নাই যে হাসিনা হইছে মুনাফেক নম্বর 1 2 3 ক্রস করে মুনাফেক। তো হাসিনা ডাকছে, ডাকা কইছে ও মোল্লা পরে আমি বরিশালের মেয়র বানামো, ধর আমার বাপের নামে তুই কইয়া দিবি আমি আউয়াল দরবেশের বংশধর। ভালার বলা এইটা লইয়া ওখানে গেছে। যাওয়ার পরে বরিশালের ডিসি হাসনাত আব্দুল্লাহ হাসিনারে ফোন করছে, কইছে যে আপনি কি আসলেই চান এই চরমোনাইয়ের পীর বরিশালের মেয়র হোক? হাসিনা কইছে কি ঘুষাই থুতপাটা ফাটাইয়া দেয়, দিছে ঘুষি মাইরা থুতপাটা ফাটাইয়া। কারণ আমার কথা হয়েছে ওর যখন ঘুষি মাইরা থুতপাটা ফাটাইছে, ও কি ফু দিতে পারে না ঠোঁটের ব্যথায় নাকি অন্য কিছু? নরসের ভাই কি বলবো আসলে, হাসিও পায় আবার কান্নাও পায় যে এরকম ধর্মান্ধ লোক, এরকম অশিক্ষিত কুশিক্ষিত লোকেরও হাজার হাজার অনুসারী বাংলাদেশে আছে। তারা কোনো লজিক কোনো অ্যাপ্লাই করে না, কোনো কোনো কি নিজস্ব জ্ঞান বুদ্ধি অ্যাপ্লাই করে না। শুধু তারা মনে করে যে এই পীরের সাথে যদি লেগে থাকে একটা অন্ধবিশ্বাস, এই পীর তাদেরকে ফুলসিরাত পার করে একবার ব্যস্ত নিয়ে যাবে আর কি। পীরের সাথে শর্টকাটে ব্যস্ত যাওয়ার জন্য তারা এই পীরের হাত ধরে বসে আছে। কি বলার আছে? এই যে নরসের লাল ভাই সালু একটা লাল নরসের ভাই সালু একটা ছিল, ওই যে আমাদের হ্যাঁ সব হ্যাঁ বলেন। এরকম এই পীর নিয়ে একটা কাহিনী ছিল আর কি। এই নরসের ভাই আরেকটা কথা বলি। আমি ওই বলছি যে চরমোনার পীর এনির গালে হাত দিছে, আমি কিন্তু এই কথাটা এমনি গল্প আকারে আপনারে বলি নাই। আপনি এক কাজ করবেন, নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট একটা এডিটোরিয়াল এবং সাব এডিটোরিয়ালে এই ইনভেস্টিগেশনটা নিয়ে কথা বলছে। এবং ওই প্রিস্টরা কি করতো জানেন? যেই বাচ্চারে রেপ করতো, ধর্ষণ করতো, ওই বাচ্চার গালে হাত দিত। এইটা হচ্ছে প্রথম সাইন। কোন কেউ যদি অন্য কোন পুরুষের গালে হাত দেয় ধৈর্য নিতে হইব, এই হারামজাদা বাচ্চাদের পন্দাইছে। আপনি এখন কইবেন যে ভাই এমনি তো 6 ফিট লম্বা একটা লোক, হের গালে, ভাই ওর অভ্যাস হয়েছে গালে হাত দেওয়া। এই ফাইজুল করিমের অভ্যাসটাই হয়েছে গালে হাত দেওয়া। যেমন গোরপদক আব্বাসের অভ্যাসটাই হয়েছে চান্দা তোলা, দখল করা। তো অভ্যাস থেকে বাইরে কেমনে?
এই যে আমি আপনাকে বললাম, আপনি একটা উপন্যাসের কথা বললেন, ভাই উপন্যাস বাদ দেন, বাস্তব জীবনে ওর মতো পীর কোন জায়গার কাজে লাগে আমার একটু বলেন। এই ফাইজুল করিমের মতো হারামজাদা বদমাইশ এবং আচরণবিধি, নির্বাচনী আচরণবিধির মধ্যেও এই বিএনপি যেভাবে এই ফাইজুল করিমের আর তার ভাইয়ের রেজাউল করিমের পিছনে লাগছে, এটা তো নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। বিএনপি এটা কেন করছে? জামাতকে ঠেকাইতে হইব? আরে ভাই, জামাতকে ঠেকানোর জন্য তুই অন্য পলিসিতে জামাতটা বিট কইরা দে। জামাতের পাশায় তো গুয়ের অভাব নাই, তোমরা ওইখানে যাইয়া কথা কও, কিন্তু আইন ভাঙ্গা কেন তুমি সুরমুনায়ের মতো একটা ফালতু লোককে তুমি কান্দে নিতেছো? তারেক রহমান, আপনার কাছে কি কোনো লজিক আছে বিএনপির এই ক্ষেত্রে এটাকে ডিফেন্ড করার, নসির ভাই? এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় তারা একটা হিসাব নিকাশ হয়তো করছে যে চরমোনাইয়ের তো ভক্ত অনুসারের অভাব নাই, ওই ভক্তদের ভোটগুলো তাদের ব্যাংকে আনতে হবে। আবার চরমোনাইয়ের সাথে ওর সাথে সাথে এলাইট যারা আছে তাদের যে কিছু ভোট টোট কিছু আছে সেগুলো জামাত থেকে কেটে বিএনপির বাক্সে ভরার জন্য নির্বাচনী একটা হিসাব হয়তো তারা করছে, এবং সেই হিসাবে তারা এখন এই চরমোনাইকে তারা এখানে নিয়ে আসছে, তারা একটা ইয়ে করতেছে আর কি। কিন্তু আসলে এইগুলা মানে কোনোটাই আসলে আমাদের কাছে মানে সাধারণ জনগণ হিসেবে এই জিনিসগুলো আসলে আমাদের ভালো লাগে না আর কি। যে কারণে আমি যে হাসিন যেরকম বলেছে উনি হতাশ, আমিও কিন্তু ওই যে 2-3 মাস আগেও কিন্তু আমি বলেছিলাম যে আমিও কিন্তু আসলে মানে সার্বিক পরিস্থিতিতে আসলে হতাশই বলবো আর কি। যে আসলে যে স্পিরিটটা নিয়ে যে বিয়ে অভ্যুত্থানটা করা হয়েছিল, যে যে বাচ্চা ছোট ছোট বাচ্চারা এখানে রক্ত দিয়েছিল, আসলে ওইটার কোনো কিছুই আসলে মানে অ্যাচিভ হয় নাই। এগুলো সবই আসলে দেখা যাচ্ছে যে হারাতে যেতে বসেছে। এবং আমার ভয় হচ্ছে যে যারা ওই সময় যারা আন্দোলনে ছিল সক্রিয়ভাবে, এদের এদের যে জীবনের উপরে হুমকি আসতে পারে আর কি, এটা আমার কাছে আশঙ্কা হচ্ছে আর কি। ওকে, কাজী আব্দুল আল মামুন, আপনার কাছে যাব। এই চরমোনাইর যেই ফুর রাজনীতি ফু দিয়া দিছে, তারপরে আচরণবিধির, বিএনপির আচরণবিধির যেটা লঙ্ঘন, এটার উপরে কি আপনি কিছু অ্যাড করবেন নাকি আমরা অন্য সাবজেক্টে যাব? আমি সংক্ষেপে অ্যাড করতে চাই, ইসলাম হলো জ্ঞানীদের ধর্ম, পীর মানে হলো জ্ঞানী। আর ইসলামের প্রথমেই বলছে রিড, প্রথম যে শব্দটা আসছে ইকরা মানে গড়। কাজেই প্রতিটা মুসলমানকে সে জ্ঞান অর্জন করবে, এটা জ্ঞান অর্জন প্রতিটা মুসলমানের ফরজ। এই জন্য আমি সবসময় বলি ইসলাম জ্ঞানীদের ধর্ম। কিন্তু আজকে দুর্ভাগ্য যে আমরা একটা অন্ধর ধর্ম হয়ে গেছি। যখন এখানে শাহজাহানরা এখানে তাজমহল গড়ে, তখন এখানে পশ্চাৎ দেশে অক্সফোর্ড ইউনিভার্সিটি হয়ে গেছে। তো আমাদের দেশে এখনো এই ধর্মান্ধ রাজনীতিটাকেই মানুষকে সামনে নিয়ে আসছে। যে প্রতিটা মানুষ যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, ইসলামের যে অগাধ যে জ্ঞানের ভান্ডার, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি না। যদি মাতৃভাষায় যদি এই জ্ঞান চর্চাটা করা হতো তাহলে অনেক কিছু শিখতে পারতো, যেটা মধ্যযুগে এখানে ছিল, এখানে ল্যাটিনের বাধ্য করতো, এখন নাই। সে কারণে আমি এই পীরদের সম্পর্কে কিছু বলতে চাই। আপনি জানেন এই সাতরশি নিয়ে অনেক স্ক্যান্ডাল হয়েছিল ওই এরশাদ আমলে, এটা আপনারা জানি। এখন এখানে এই পীরদেরকে নিয়ে সকল শাসক গোষ্ঠীরা ব্যবহার করে। যেরকম এখানকার যে ফ্রান্সের যে আপনার নেপোলিয়ান, সে নিজে ধর্মে বিশ্বাস করতো না, সে বলতো যে আল্লাহ আছে কিনা সেটা বড় কথা না, তবে রাষ্ট্র পরিচালনার জন্য ধর্ম দরকার। এখন আমাদের দেশে ধর্ম মানে হলো এই পীরদেরকে দিয়ে ইসলামের বিকৃতি জিনিসকে দেখাচ্ছে, অথচ ইসলামে কিন্তু এই পীরদের কথা বলে নাই। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব মেধা দিয়ে, যুক্তি দিয়ে, জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সে ধর্ম পালন করবে, রাষ্ট্র প্রশাসন করবে। আমরা কেন এইসব ভণ্ড পীরদের উপরে নির্ভরশীল হবো? কিন্তু যেটা আমাদের ডাক্তার সাহেব বলছেন, নসির ভাই চমৎকার কথা বলছেন, ধর্মান্ধ থেকে মুক্ত পেতে হবে। আর যেখানে আমাদের যে আছে হাসিন ভাইকে পরিষ্কার বললেন, উনি নিজে একটা সাক্ষী দিলেন, যার কাছে গেল সাহায্য আশ্রয়ের জন্য সেই ধরাই দিছে। এই হলো আমাদের ট্র্যাজেডি। ওকে, আমি হাসিন ভাই আপনার কাছে যাব। হাসিন ভাই, এবার আমি একটু লাস্ট সাবজেক্টে আমি একটু হাত দিতে চাই। বাংলাদেশে এই মুহূর্তে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এবং তদবিরবাজি, মামলার তদবিরবাজি, যা কিছু অনিয়ম করছে, আমি যদি বলি এর প্রত্যেকটা অপরাধ কাণ্ডের 98% সাথে বিএনপি জড়িত। আমার এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি বলবো বাংলাদেশের সংগঠিত অপরাধের 98%-এর দায়ভার বিএনপির উপরে। আমি কি কথাটা বাড়ায়া বলছি নাকি আপনার কাছে কথাটা লজিক্যাল এবং ফ্যাক্ট মনে হয়? না ভাই, এই যে 5ই আগস্টের পর যা ঘটছে তো বিএনপি করছে। আপনারা দেখাইতে পারবেন জামাতি কাজটা করছে, চাঁদাবাজি করছে, দেখাইতে পারবেন না তো।
তো অযথা আমি অন্য কাউকে দোষারোপ না করে আপনি 2% হাতে রাখছেন কেন? পুরোটা দিয়ে দেওয়া উচিত। না এই সেগুলোর আমি সাথে বিএনপি জড়িত। হাসিন ভাই, আমি একটু লজিক্যাল এবং ফেয়ার হইতে চাইতেছি। ওই 2% হয়েছে সত্যিকারের অপরাধী যারা, তারা ওই 2%। সত্যিকারের কিছু সোর্স আছে, গুন্ডা বদমাইশ আছে, ওইটা তারা। কিন্তু 98% হয়েছে বিএনপি, যুব দল এবং ছাত্র দল এবং শ্রমিক দল এবং সো অ্যান্ড সো ফোর্থ। আমি এটার উপরে যদি আপনি কিছু বলেন। ভাই দীর্ঘ 15টা বছর কোন রকম ইনকাম নাই, বহুত কষ্ট করে ছিল মিলে ঝিলে, এখন একটা সুযোগ পাইছি, পাগলের মতো লাভালাভি করতেছে। আপনি অবাক হবেন, একটা ভদ্রলোক চাবি বিক্রি করে 12 নম্বরে ফুটপাতে, তার ছেলে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ায়, বাপ ছেলে একটা ছোট বাসায় থাকে। এই ভদ্রলোক যদি প্রতিদিন 300 টাকা চাঁদা দেয়, কেমন লাগে বলেন? ভ্যানওয়ালা 100 টাকা ধরে গেঞ্জি বিক্রি করে আমাদের 12 নম্বরে মিরপুরের, তাকেও 300 টাকা দিতে হয়। বললো স্যার এই আমাদের অবস্থা। শুধুমাত্র চাঁদার টাকা যদি ভাই আমরা জমা করি না, প্রতিদিন আমরা 2টা করে ফাইটার প্লেন কিনতে পারি, যুদ্ধ বিমান, শুধু চাঁদার টাকা দিয়া। কিন্তু এটা দেখেন, এর কোনো নিয়ন্ত্রণ নাই, সবাই মিলে ঝিলে খাচ্ছে। এবং ওরা 98% যা বললেন পুরোটাই সত্য, সরকার দল, আর এর কোনো চেঞ্জ হয় নাই। ওকে, নরসির ভাই, আপনার কাছে আসবো। বাংলাদেশের বর্তমানে গত আগস্ট 5, 2024 থেকে আজ অবধি বাংলাদেশের প্রত্যেকটা অপকর্ম, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য, সবকিছুর যত অপরাধ এবং অনিয়ম হয় তার 98% বিলংস টু বিএনপি। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল, যা আছে সবকিছু। এটার উপরে আপনার যদি কোনো মন্তব্য বা অ্যানালিসিস থাকে। ধন্যবাদ। আমি কর্নেল হাসিন সাহেব যে কথাগুলো বলে গেছেন আগে, তার সবগুলো কথার সাথে আমি একমত। এর উপরে তার কোনো কথা থাকে না। আসলে ওইটাই, আসলে আমরা গত 1.5 যুগ ধরে তারা আসলে ক্ষুধার্ত ছিল, এখন তারা পাগল হয়ে গেছে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। আর ক্ষমতা যাওয়ার আগেই তারা শুরু করে দিছে, তারা খাওয়া খাওয়াই শুরু করে দিছে, এবং এটার ভাগ দেখা যাচ্ছে যে টপ লেভেল পর্যন্ত চলে যায়। যে কারণে আসলে এই যে চাঁদাবাজি আসলে বন্ধ হচ্ছে না। এটার কারণ যেটা তো একটা মজা, আপনি বসে থেকে ইনকাম করতেছেন, আপনার পরিশ্রম করা লাগতেছে না, কোনো কিছু করা লাগতেছে না, চারিদিক থেকে টাকা হু করে আসতেছে। এইটা এটা মজা যে একবার পেয়ে গেছে, সে আসলে এটা ছাড়তে পারে না আর কি। এটা মানে এই হচ্ছে অবস্থা। কিন্তু এটার পিছনে যে হাজারো মানুষের, লাখো মানুষের যে কান্না আছে, হ্যাঁ, একজন শ্রমের টাকা পরিশ্রম করে সারাদিন, সেখান থেকে আমি আমার ক্ষমতা দেখিয়ে বা তাদের ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে টাকা আমি নিয়ে নিলাম, মানে এই যে এর যে অভিশাপ, এই অভিশাপ তো আসলে মানে বলা, এটার জন্য তো পরকালে তো অবশ্যই জবাবদিহি করতে হবে, এবং ইহকালেও তাদেরকে এটার জন্য ভোগান্তি আছে, যেহেতু তারা মানুষের শ্রমের টাকা, তারা মানুষের জুলুম করে টাকাগুলো নিয়ে যাচ্ছে, এবং তাদের যে বদদোয়া করে সেগুলো তো লাগতেছে। মুসলিমের তো অত আল্লাহ পাক সরাসরি কবুল করে নেন। এটা আসলে সার্বিক ভাবে আসলে যা পরিস্থিতি যা হয়েছে, আমরা তো আসলে ওইটা কখনোই আমরা আশা করিনি। মানে আমরা চাইছিলাম যে একটা পরিচ্ছন্ন দল ক্ষমতায় আসুক, একটা পরিচ্ছন্ন রাজনীতি আসুক, দেশের ভিতরে একটা সব জায়গাতে একটা ইনসাফ কায়েম হোক, কিন্তু সেটার কোনো কিছুই আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এটা হয়তো ডক্টর ইউনূসের ব্যর্থতা হতে পারে, বা তার উপদেষ্টা পরিষদের ব্যর্থতা হতে পারে, কিংবা আমলাতান্ত্রিক যে এখন যে সিভিল ব্যুরোক্রেসি আছে তাদের ব্যর্থতা, সব মিলিয়েই আসলে দেশে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যে কারণে আসলে ওই ছোট ছোট বাচ্চারা যারা রক্ত দিয়েছিল, তাদের রক্তদান অনেকটা বৃথা যেতে বসেছে। এই কারণে আসলে আমার নিজেরও খুব মাঝে মাঝে কষ্ট লাগে যে এখন দেশে আসলে হচ্ছেটা কি। আর ভবিষ্যতে যে ভালো কিছু হবে সেটারও আমি কোনো আশা দেখছি না, কারণ বিএনপি যেভাবে শুরু করেছে, তারা যদি ক্ষমতায় আসেও, তা আমার তো মনে হয় না তারা খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে। এবং ক্ষমতা টিকতে না পারে যা হবে, দেশে তো আবার একটা অরাজকতা তৈরি হবে, আবারও জ্বালা উপরা এরকম রাজনীতি তৈরি হবে, নাশকতা তৈরি হবে, বিভিন্ন জায়গাতে মানুষের প্রাণ ক্ষয় হবে, অগ্নিসংযোগ হবে, এবং এর ফলে কি হবে, সাধারণ মানুষের জান যাবে, আর আপনার রাষ্ট্রীয় সম্পদ বা জনগণের সম্পদ এগুলো নষ্ট হবে, এবং এটার সমস্ত ইয়েটা কিন্তু আলটিমেটলি ক্ষতিটা কিন্তু জনগণের ঘাড়ের উপরেই পড়বে। এবং এটা আসলে আমরা কেউই আমরা ইয়ে করি না, কামনা করি না। আমি মনে করি যে এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসার জন্য উপায় খুঁজতে হবে। ধন্যবাদ। কাজী আব্দুল্লাহ আল মামুন, কর্নেল হাসিন, ডক্টর নওশের, দুইজনই আমার সাথে একমত যে বাংলাদেশে আগস্ট
5/5/2024 থেকে আজ অবধি যত প্রকার অন্যায় আছে, পকেট মারা, গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মামলা তদবির সবকিছুর 98% দায় বিএনপির ঘাড়ে। এটার উপরে আপনি যদি মন্তব্য করেন অথবা মূল্যায়ন করেন। আমি এটাকে এক কথা বলতে পারি 100%ও বলা যায়, কেন সিস্টেমটা কিন্তু একই রয়ে গেছে। সিস্টেমটা হলো যে একবার তুমি একবার আমি, পালা বদল। কাজেই এখানে এই দুইটা দলই যদি বড় দাগের দেখেন, এই বিএনপি আর আওয়ামী লীগে পর্যায়ক্রমে ক্ষমতায় আসছে, তো কাজেই তারা জানে এই সিস্টেমটা থাকবেই। কাজেই দেখেন এই নির্বাচনের আগে দুই সেট কাপড় কিনে রাখে, এটা আমরা আগে পরে বলতাম। একটা হলো সাফারি কোট আর একটা হলো মুজিব কোট। সকালে যাইতো মুজিব কোট নিয়ে হাসিনার কাছে কিংবা আওয়ামী লীগের যারা থাকতো, যদি ওটা না দিত তো বিকালে যাইতো সাফারি কোট এবং টাকা নিয়ে যাইতো। কাজে রাজনীতি যেহেতু রাজনীতিবিদদের কাছে নাই, এই মাফিয়াতান্ত্রিক রাজনীতি, তো সেইখানে আজকে দেখেন যে যত রকম ক্রিমিনাল, আমরা সে সময় বলতাম আরঙ্গ যখন নাকি বিএনপিতে গেল সঙ্গে সঙ্গে নমিনেশন দিয়ে দিল। আবার দেখবেন বিএনপির লোকগুলো আবার চলে যায় আওয়ামী লীগে, গেছে না, অনেক আছে। তো কাজে এখানে এই সিস্টেমটা যদি আমরা চেঞ্জ না করি, তো কাজে আপনি 100%ই বলতে পারেন এত রক্তপাত, এত বড় একটা মানে বিপ্লব হলো আপনার 71-এর পরে, এত বড় 24-এর যে একটা গণঅভ্যুত্থান বিপ্লব হয়েছে, এবং মূল ফোকাসটা ছিল ভারতীয় আগ্রাসন, এবং এটা সম্পূর্ণ দায় দায়িত্ব হইলো ওয়াকারই খেলতেছে। সে সম্পূর্ণ ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে অঘোষিত প্রধান সামরিক আইন প্রশাসনের ভূমিকায়, হ্যাঁ, তো তার থেকে দেখেছি, দেখো এই যে দেখো আমরা তো আগেই ভালো ছিলাম। দেখেন আওয়ামী লীগের নেতৃত্বটা সামনে আসছে, আগেই তো ভালো ছিলাম, তা লাভ হইলো কি যে এখন আমরা বলা শুরু করছি। সেই কারণেই এটাকে হতাশ করে দেওয়ার চেষ্টা করছে, ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আজকে যে পয়েন্ট আপনি ধরছেন যে সবকিছু মূল্য দিল্লির নিয়োজিত এই বদমাইশ, এই যে ওয়াকার, তো এই ওয়াকার গণদেরকে যদি আমরা টাচ করতে ভয় পাই, এই যদি এখন আমি বলবো, আপনি দেখেন আমার 30 সেকেন্ড একটা ভিডিও আছে, একমাত্র প্রবাসের থেকে আপনি বলছিলাম যে ক্যান্টনমেন্ট ঘেরাও করার ব্যাপার, মাওলানা ভাষায় রেফারেন্স দিলাম, এখনো ভিডিওতে ঘুরে বেড়াচ্ছে, আর কেউ ফাদারস্থানের সাহস পাই নাই। তা আমি তো যেতে পারতেছি না বাংলাদেশে, অবশ্যই যাবো ইনশাল্লাহ, যেখানে হাসিনুর ভাইয়ের উন্নত লোক আছে। হ্যাঁ, তো আমরা প্রশ্নটা হচ্ছে যে আজকে আপনি যেটা বলছেন 98, আমি বলছি 100%। কাজে এখানে সবাই বুঝে গেছে এখানে আইনের শাসন নাই, কোনো ন্যায় বিচার কিছু নাই, জোর যার মুল্লুক তার। কাজে এখানে যদি ন্যায়ের একটা ন্যায়পালের কথাটা বলছেন, ন্যায়পালের যে আমাদের একটা সিস্টেম ছিল, যেটা বলছেন যে ধরেন বিচারপতি, প্রধান বিচারপতি কি ওটা ন্যায়পালের কাছে যাবে, আজ পর্যন্ত ওটা প্রয়োগ হলো না। যেখানে আপনার আইনের শাসন নাই, ন্যায় বিচারের নিশ্চয়তা নাই, সে কোনো জাতি, কোনো রাষ্ট্র টিকতে পারে না। কাজে আমাদের অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে। কাজে একটাই শর্ত থাকবে, ভারতীয় আগ্রাসন মুক্ত একটি শোষণ মুক্ত সমাজ চাই, একটি গণতান্ত্রিক সরকার চাই, আইনের শাসন চাই। ওকে মামুন ভাই, এবার আমি একেবারে শেষ একটা সাবজেক্ট আমি আপনার কাছে বলছি, আলোচনা করতে চাচ্ছি। আমেরিকায় ইমিগ্রেশনে গত 2-3 দিন আগে একটা নিউ ল অ্যাক্টিভেট করেছে যে 75টা দেশ থেকে তারা আর লিগ্যাল কোনো ইমিগ্রেন্টদের তারা নিবে না। এমনকি আমেরিকায় জন্মগ্রহণ করা নাগরিক অথবা কোনো এলিয়েন নাগরিক, তারাও তাদের বউ, বাচ্চা কাচ্চা, ভাই বোন, তাদেরকে কেউ আনতে পারবে না। 75টা দেশ এই তালিকার আওতাভুক্ত এবং বাংলাদেশও এই তালিকার মধ্যে আছে। এখন ইউজুয়ালি এই আইনটা করার পিছনে 75টা দেশের যেই এলিজিবিলিটি যেটা সাসপেন্ড করেছে, দেখাইছে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ওখান থেকে ডাটা বের করে বলছে এই 75টা দেশের নাগরিকরা আমেরিকার সুযোগ সুবিধা বলতে ভাই, ফুড স্ট্যাম্প অর্থাৎ বিনা পয়সায় খাওয়া, বিনা পয়সায় থাকা, বিনা পয়সায় চিকিৎসা, আবার চিকিৎসার নাম দিয়া বাপ মায়ের এই আমেরিকা রাইখা সরকারের কাছ থেকে টাকা চুরি কইরা, মিথ্যা কথা বইলা বাইর কইরা এগুলা করে। এবং বাংলাদেশের কথা বলতে গিয়ে তারা বলছে বাংলাদেশের যে লোকজন তাতে এই ওয়েলফেয়ার বেনিফিট নেওয়ার পক্ষে তারা বলছে 52 to 54%, আবার কখনো 73 to 74%। আমার একটা কথা, বাংলাদেশ থেকে আপনি 20-30 বছর 35 বছর আগে প্যারিসে গেছেন,
আমি 40 বছর আগে আমেরিকায় আসছি, আজ অবধি আমি সরকারি কোনো সুযোগ সুবিধার একটা পয়সা আমি পকেটে ঢুকাই নাই। কিন্তু এখন যে ফকিন্নির পুতেরা ইউরোপে বা আমেরিকা আইসা এই সুযোগ সুবিধাটা নিয়া পুরা রাস্তাটাকে এখন বন্ধ করে দিছে, যে আমি আর আমার বাপ মায়ের আনতে পারবো না, আমি আমার ভাই বোনদের আনতে পারবো না, আমি আমার বউরে বাচ্চা কাচ্চার আনতে পারবো না। এটার উপরে আপনি যদি কিছু বলেন ভাই। দেখেন, এটা কিন্তু ইউরোপেও আছে, কখনো কোনো একটা অ্যাপ্লিকেশন হয়, কখনো কখনো হয় না। এখানে যেমন আছে কিছুটা ওয়েলফেয়ার স্টেটের প্রেশার আছে সোশ্যালিস্ট ফ্রান্সের, তো ওরা বলতেছে যে কর্মসংস্থান করার দায়িত্ব হলো সরকারের, এবং সমস্ত কাজগুলো চায়না এক্সপোর্ট করে দিছে, থার্ড ওয়ার্ল্ডে বাংলাদেশে এক্সপোর্ট করে দিছে। এখন দেখা যাচ্ছে তাদেরকে যদি একটু বেকার ভাতা কিংবা ওটাকে যদি অ্যালাউন্স দেয়, কাজ দিতে পারছে না, কম্পেনসেশন দেয়, তাহলেও তাদের অনেক লাভ হয়। আচ্ছা, এখন এইখানে দেখা যায় যখন নাকি 10% ইমিগ্রেন্ট আছে, কিন্তু এই বেনিফিটটা কিন্তু ফরাসিরাও পায়। ওরা যখন নাকি কাজ থাকে না, তখন ওই যে আপনার প্রথম 2-3 বছর প্রায় 90% ওইটা যখন পায়, আবার ব্ল্যাকেও জব করে, সবাই জানে। কিন্তু এখানে যেমন আছে কনজিউমার সোসাইটি, এরা টাকাগুলো আবার খরচ করে, রিভলভিং হইতেই থাকে। কিন্তু এই দোষটা হলো রেসিজমের কারণে এগুলো চাপাই দেয়। এই যে বাংলাদেশের যে ফরেন কারেন্সি যে আপনি বললেন যারা টাকা পাঠায় ইউরোপের দিকে, সেই টাকাটা আবার মানি লন্ডারিং চলে আসে। এই টাকাটা তো বিলাস সামগ্রী অস্ত্র কেনার জন্যই ব্যয়, ওটাও তারাও জানে। কিন্তু এখনকার ব্যাপারটা হয়ে মামুন ভাই আমি বলি, আপনি যেটা বলছেন এখন আমি আপনাকে বলি, ওই লিস্টে ইন্ডিয়ার নাম নাই, ওই লিস্টে উন্নত বিশ্বের কারো নাম নাই। কেন নামটা নাই? নট ফর রেসিজম। আমি আমেরিকার কথা বলছি, নট ফর রেসিজম। কেন জানেন? আমেরিকার ডাটায় ওয়েলফেয়ার সিস্টেমে এই তালিকায় দেখছে যাদেরই ওয়েলফেয়ার নেওয়া বিনা পয়সায় খাওয়ার সংখ্যা লেস দেন 20%, 30%, তাদেরকে তারা টাচ করে নাই। টাচ তাদেরকে করছে যারা 52, 53, 75%। এখন আমি বলি অন্য কোন দেশের নাম আসছে আই ডোন্ট কেয়ার, কিন্তু আমরা বাংলাদেশিরা প্রমাণ করছি আমরা ফকিন্নি হারামজাদা, আমরা ফকিন্নি জাতি, যার জন্য আমাদের নাম আসছে। হ্যাঁ, আপনি ভাই আমি বলি একটা কথা আপনারে বলি, নিউ ইয়র্কে আসার পরে আপনি দেখছেন হোম কেয়ার ব্যবসা কইরা লোকজনরা মিলিয়নিয়ার হইছে। 2 পয়সার ফকিন্নি, লেখাপড়া জানে না কুত্তার বাচ্চারা মিলিয়নিয়ার হইছে। কেমনে হইছে জানেন? বুড়া বাপ মায়েরে বাংলাদেশ থেকে আনছে, আইনা তাদেরকে ঠিক মতো খাওয়ায়ও না, তাদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাইয়া ডাক্তারের দিয়া মিথ্যা ভুয়া সার্টিফিকেট নিছে। সেখানে লেখছে আমার বাপ মা অর্ধ পাগল, তারা পায়খানায় গেলে গু পরিষ্কার করতে পারে না, তারা মুততে গেলে গোসল করতে পারে না। এই ধরনের মিথ্যা লেখা। ধরেন মেডিকেয়ারে এক একজন রোগীর জন্য অ্যালট হয়েছে প্রতি বছরে $75,000। এই $75,000 $35,000 ওই টাকা, এই মিথ্যা কথা কইয়া ওই টাকাগুলা উঠায়। এই উঠাইয়া বাংলাদেশি ফকিন্নির পুতেরা বাড়ি কিনে জৌলস করে বাংলাদেশের বাড়ি উড়ায়। এই কুত্তা বাচ্চাদের তো কোনো বিবেক বলতে কিছু নাই। কিন্তু এখন বিপদে পড়ছে কারা জানেন? যারা কোনোদিন ওয়েলফেয়ার নেয় না। এখন আপনি আমার কথা চিন্তা করেন, আমি তো কোনোদিন নেই না, কিন্তু এখন আমি আমার ভাই বোন আত্মীয় স্বজন কারোর জন্য অ্যাপ্লাই করলে তাদের আর ভিসা দিবে না। কেন? বাচ্চাদের জন্য, ফকিন্নির পুতেদের জন্য, কুয়ারের বাচ্চাদের জন্য, যারা এগুলা কইরা পকেটে পয়সা ঢুকাইছে। আপনার সাথে একমত, আপনার সাথে একমত। এই যে মোরালি যেটা ব্যাপারটা হয়েছে, এইটা তো আমাদের দেশে যেমন আছে, মানে মানুষ যেখানে যায় তার শ্রেণী চরিত্র বই নিয়ে আছে, এটা তো আমি আপনার সাথে 100% একমত, যে যার দরকার সে পাবে, অবশ্যই পাবে। কিন্তু যে নাকি এটা দরকার নাই, এদিকে চাকরিও করতেছে, আবার বেনিফিট নিয়ে দেশেও পাঠাচ্ছে, আবার ফ্যামিলিকে আইনা তাদেরকেও বসায় বসায় খাওয়াচ্ছে, আবার খরচও করে না। এই যে এই কারণে কি হয়, একটা জাতির যেমন বদনাম হয়, এবং আমেরিকান সোসাইটিও পলিউট করে ফেলছে। তো এই কারণে আমি তো বলি যে যারা নাকি এইসব ধরনের যেসব দলগুলো বাংলাদেশে ক্ষমতা আসে, ফ্রান্সেও আছে, নাই তা না, সব জায়গায় আছে। আমি বললাম যে ভাই, আপনি আওয়ামী লীগ, বিএনপি কিংবা এইসব পার্টি যাদেরকে ভোট দেন, তারা কি আপনার ওয়েলফেয়ার বেনিফিট দেয়? না, দেয় না। তা আপনি কেন এই লোক করেন, আবার ফ্রান্সে থাকেন কিংবা ফ্রান্সের রেসিডেন্ট কিংবা নাগরিক থাকেন? আপনি যেটা বলছেন এটা তো মোরালি আমরা বাংলাদেশেও এই একই লোকগুলো মুক্তিযুদ্ধ না হয়ে মুক্তিযুদ্ধ ভাতা নেয়,
ছেলে মেয়ে নাতি পুতির টাকা নেয়, তাই না? আজকে ব্যাংক থেকে লোন নিয়ে লোন ফেরত দিচ্ছে না। হ্যাঁ, এটা তো চুরি। ওকে, আপনার সাথে আমি একমত। এইগুলো মোরালি, আমরা যদি একটা জাতি হিসাবে মোরালি যদি আমরা, ওকে বুঝছি, ঠিক আছে। কর্নেল হাসিন, এটার উপরে কি আপনি কিছু বলবেন? এটা আপনি ভাই অবশ্যই আমাদের দেশে যেরকম ওই কথাটা বললেন ভাই, মুক্তিযুদ্ধ কয়জন করছেন বা সার্টিফিকেট কতজন নিচ্ছে, বেনিফিট নিচ্ছে, সেই এই দিয়ে নাতিরা পর্যন্ত পাচ্ছে, একই কাজই তারা করতেছে। আসলে হয় কি, আমরা এই মিথ্যা বলাটাকে স্বাভাবিক প্রক্রিয়া মনে করতেছি, নিজের মূল্যবোধটা হারাই ফেলছি, আমার ধর্মধর্ম সব শেষ। আসলে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য দরকার আসলে কঠিন আইন, যা আমরা করতেছি না, করা দরকার। ধন্যবাদ ভাই। হাসিন ভাই, আজকের অনেকে আমার গতকালকের আমি কয়েক জায়গায় কয়েকটা কথা বলছি, লোকজন বলছে যে ভাই আপনি এত রাইগা গেলেন কেন? আপনি নিজে চিন্তা করেন হাসিন ভাই, আমি লিগ্যাল ইমিগ্রেন্ট হইয়া বাংলাদেশ থেকে 50 জন মানুষ আনতে পারতাম, 50টা ফ্যামিলির থ্রোতে আরো 100টা ফ্যামিলি বেঁচে যাইতো, ফাইন্যান্সিয়ালি বেনিফিট হইতো। কিন্তু এই খানকির পোলাগোর জন্য আমি এখন আর আনতে পারবো না। এই খানকির পোলারা কি করে জানেন? বাপ মায়েরে আনে বাংলাদেশ থেকে, এই বুইরা বুড়িগো আনে, আইনা ডাক্তারের কাছে লইয়া যায়, ডাক্তার তাদের ভাই সার্টিফিকেট দেয়। আর এইনিও কতগুলা মাদারসান আছে বাড়াইছে বাংলাদেশে বৈশা, যেই বেডিকোর নর্মাল ডেলিভারি হইব তাকে পেট কাইটা সি সেকশন বানাইয়া পয়সা কামায়। আর আমেরিকায় ওই শুয়ারের বাচ্চারা আইসা বাংলাদেশি কমিউনিটিতে সার্টিফিকেট দেয়। কি সার্টিফিকেট দেয় জানেন? সুস্থ ভাই, আমার বাবা সুস্থ, মা সুস্থ, তাদেরকে নিয়ে যাওয়ার পরে মৃত্যু সার্টিফিকেট দেয়। এরা পায়খানা কইরা পানি খরচ করতে পারে না, বিছানার থেকে দাঁড়াইতে পারে না, খাইতে গেলে বমি কইরা দেয়, মুততে গেলে পায়খানা কইরা দেয়। এই ধরনের কথা লেখা সরকারের কাছ থেকে টাকা নেয়। টাকা নিতে নিতে এমন পর্যায়ে গিয়া দাঁড়াইছে পোলারা, এখন ডোনাল্ড ট্রাম্প 75 দেশের মধ্যে আমার নামটাও ঢুকাই দিচ্ছে। যাও এবার বিয়া কইরাও আর বউ আনতে পারবা না, যাও এবার বাচ্চা পয়দা কইরা ওই বাচ্চারা আর এই দেশে আনতে পারবা না। খানকির পোলা লোভী টুয়ারের বাচ্চারা, রাস্তায় গিয়ে বিশ্বাগিরি করা উচিত এইসব খানকির পোলাগো। নসির ভাই, এটা নিয়ে আপনি শুরুতে এটা নিয়ে আপনি প্রশ্ন করছেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আর আপনি যদি এটার উপরে মন্তব্য করতে চান প্লিজ। ধন্যবাদ। এটা আসলে আমাদের জন্য কাম্য নয় এবং এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জা। এটা যেরকম ঠিক সেরকম ঠিক আরেকটা জিনিস, যে ডোনাল্ড ট্রাম্পকে যারা এবার ভোট দিয়েছেন, একটা বড় অংশ কিন্তু ওই যে বাংলাদেশি মুসলমান ছিল, তাকে ভোট দিয়েছে এবং সে কিন্তু ভোটে নির্বাচিত হয়ে তাদের পিছিয়ে আসলে কিন্তু ছুরি মেরেছে। যেটা আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এই যে ইয়েটা হলো, মানে এটা তো ইলিগাল, সেটা ঠিক আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে যে কাজগুলো করছেন সেটা কি কোনো লিগ্যাল কোনো কাজ উনি করছে? অন্য একটা দেশের প্রেসিডেন্টকে উনি উঠায় নিয়ে আসছেন, তুলে নিয়ে আসছেন, এটা আন্তর্জাতিক আইনের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে। আবার তাদের দেশের তেল উনি দখল করেছেন, সেই তেল উনি বিক্রি করছেন। এই যে বিষয়গুলো আর কি, উনি নিজে তো কোনো নৈতিকভাবে উনি স্খলিত একজন লোক। তো সেই লোক যখন এই ধরনের একটা আইন বানায় বা এই ধরনের একটা ইয়ে করে, এবং এই বেশি এর কারণে যে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশে সাফারার হবে, আসলে এটা তো আসলে কাম্য না। তো আমরা যেটা ডক্টর আমরা এক্সপেক্ট ছিল যে ডক্টর ইউনূস সরকার অন্তত এদিক থেকে অন্তত ডিপ্লোমেসিটা করে অন্তত আমেরিকান সরকার থেকে এই জিনিসটা অন্তত কাটায় নিয়ে আসবে, কিন্তু সেটাও ওনারা করতে পারছে। বিশেষ করে ডক্টর খলিলুর রহমানের উপর উনি আস্থা রেখেছিল পররাষ্ট্র বিষয়ক ইয়েগুলো দেখার জন্য, সেই লোকও তো কোনো কাজ করতে পারলো না। এটাই আসলে আমার কাছে বেশ কষ্ট লাগে, যে মানে এনাদের ব্যর্থতাও আছে এবং এই ব্যর্থতার কারণে কিন্তু এখন এই যে, আর আমাদের তো নৈতিকতাহীনতা এটা তো আছেই, এটা তো আমাদের দোষ, কিন্তু সবাই তো না, কোটি কয়েক মানুষের জন্য আজকে বিশাল আমেরিকান বাঙালি কমিউনিটি একটা ঝামেলার মধ্যে পড়ে গেল। আপনি নরসের ভাই, আপনি বলছেন না গুটি কয়েক লোক, না রে ভাই, নিউ ইয়র্কে এই ফকিন্নির বাচ্চাদের 90% খানকির পোলারা এই কাজটা করে। নিউ ইয়র্ক নিউ জার্সি কানেকটিকাটে বসবাসকারী খানকির পোলার 90% শুয়ারের বাচ্চারা এই কাজটা করে। এটা তাদেরকে হেল্প করলো কারা? হেল্প তো করছে আমেরিকানরা। না ভাই ভুল, না ভাই, হেল্প করছে মাদারচোদ বাংলাদেশি ডাক্তারেরা। আচ্ছা,
ভাই একটা কথা কই, আপনিও গোস্বা হন, মামুন ভাইও গোস্বা হয়, হাসিন ভাইও গোস্বা হয়, জেকব ভাই আপনি এত গালি দিয়েন না, এত গালি দিয়েন না। ভাই একটা কথা কই, রাত্রির বেলা পাশার কাপড় খুললা রাস্তায় বেশ্যাগিরি মারাইবেন আর আমি বেশ্যা কইলে কষ্ট পাইবেন? পান আমার ওই চোর মুনাই হওয়ার দরকার নাই, কারো গালে আর দিব না ভাই, দরকার নেই আমার এটা। ওকে, শেষ একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা হচ্ছে তারেক রহমান একটা ভিডিও ছাড়ছে, তারেক রহমান না বিএনপির লোকজন, যে তারেক রহমান কত বড় সম্মানী মানুষ, সম্মানীকে সম্মান দেয়, ঠিক আছে, খুব সম্মান দেয় তারেক রহমান। এই ভিডিওটা একটু দেখেন, এটার উপরে মন্তব্য শেষে আজকে শো শেষ করব। তারেক রহমান মির্জা ফখরুলকে দেখেই সাথে সাথে উঠে দাঁড়ালেন, অভূতপূর্ব সম্মানের নজির। কিন্তু ফখরুল সাহেব তাকে বসিয়ে দিলেন, উঠতে দিলেন না। এটাই তো আসল নেতা হওয়ার ছবি, সিনিয়রের সামনে দাঁড়িয়ে যাওয়া থেকে শুরু করে তাকে সম্মান জানানোর মধ্য দিয়ে। দলের ছোট কর্মী হোক আর বড় নেতা, সিনিয়রকে এভাবেই সম্মান করতে হয়। হাসিন ভাই আপনার মন্তব্য প্রথমে। আসলে আমি কি বলবো ভাই, রাজনীতির ব্যাপার তো, এটাও রাজনীতি। ওকে, নসের ভাই আপনার মন্তব্য। নসের ভাই আপনার মাইক্রোফোন অফ। আবার অফ করছেন নসের ভাই, আবার ওকে বলেন। এটা আসলে এটাকে তেমন বড় করে হাইলাইট করে দেখানোর মতো কোনো কিছুই না বিষয়টা। উনি যেটা করেছেন সেটা ওনার কার্টেসি ছিল, সেটা ঠিক আছে। কিন্তু আসলে শুধু এইসব ছোটখাটো জিনিস দিয়ে আসলে মানে বড় কিছু আসলে মানে করা যায় না বিষয়টা। আমার কাছে মনে হচ্ছে যে এটা ওনার কার্টেসি হতে পারে, ওনার পারিবারিক শিক্ষা হতে পারে, এটা আর কি। এর বেশি আমি আর তেমন কিছু বলবো না। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। না, এইটাকে দিয়ে খুব গ্লোরিফাই করার দরকার নাই যে সবাইকে সমীহ করে উমু করে। তাই যদি হতো তো আমি একটা ঘটনা বলি। মান্নান ভুইয়া যখন নাকি সেক্রেটারি জেনারেল ছিলেন খালেদা জিয়ার জীবিত অবস্থায়, তখন তাকে যখন একেবারে ডিঙ্গায় সিনিয়র মহাসচিব করা হলো, তখন দেখা যায় যে জিয়ার মাজারে যখন ফুল দিতে যায়, তো সেখানে দাঁড়ায় ছিল মান্নান ভুইয়া রিসিভ করে। আমি তখন বলছিলাম যেই দেশে প্রধান সিপাহী সালার তার ডিপুটিকে রিসিভ করে, সেই দেশে আর কিছু সম্ভাবনা নাই। কাজে সে জানে সে ডিপুটি হইলেও সে প্রধান। তো কাজে এটা এখানে তার যে একটু দেখাইলো যে না সে চেয়ারম্যান হইলো, উনি বয়স্ক লোক কিংবা একটু দাঁড়ায় একটু সম্মান করলো। এটা তো আমরা সবাই করি, আমরা বয়স্ক করতে পারি, কিন্তু এইটাকে খুব গ্লোরিফাই করার জন্য দেখেন 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 এই তারেক জিয়া কত ভদ্র, কিন্তু বিষয়টা তা না। আমারই এক বন্ধু ছিল, যুবলীগের প্রেসিডেন্ট ছিল, শেয়ার শিপিং ব্যবসা ছিল। সে বলছে আগে যখন নাকি তারেক জিয়া তাকে দেখে দাঁড়ায় যেত, তাকে যখন নাকি এরকম এত পোস্ট করে গেল, তখন সে রিজাইন করছে। এই তারেক জিয়ার উদ্ধত আচরণ আমি জানি, অনেক বড় বড় নেতাদের আমি চিনি, বিএনপি নেতাদেরকে। হ্যাঁ ঠিক আছে, এখন একটা পাবলিক সামনে দেখাইছে, লন্ডনে ছিল, ভালো হয়েছে, ঠিক আছে। কিন্তু এইটাকে বলার মানেই যে তার চরিত্র ভালো হয়ে গেছে, তার শিক্ষা, এবং তারই উচিত ছিল যে এই যে জয়শঙ্করকে রিসিভ না করা। তার উচিত ছিল যে এইসব ক্রিমিনালদের সাথে কোনো সম্পর্ক নাই। তার বলা উচিত ছিল যে আই হ্যাভ এ ড্রিম ট্রিম না বলে বলা উচিত ছিল সমস্ত দুর্নীতির বিচার করবো আমরা ক্ষমতা আসলে, এবং দলের মধ্যে থেকে আগে শুরু করবো, চ্যারিটি বিগিনস এট হোম। এইসব না কইরা এই যে দলের যে এই যে যারা নাকি এই যে তৈলমর্দনকারীরা এখন থেকে শুরু করছে, এটা দেখেন 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 আমি আপনাকে গ্লোরিফাই করছি, এগুলো সব বন্ধ হওয়া উচিত, সব বন্ধ হওয়া উচিত। মামুন ভাই আরো একটা কথা, সাবজেক্টটা কি এই ব্যক্তি তারেক রহমান হাওয়া ভবনে তার চেয়ে বয়সে বড় বাবার বয়সী জেনারেলদের দাঁড় করায় রাইখা থাপ্পড় চোপার দিচ্ছে। এখন আপনি একটা চমৎকার কথা বলছেন যে 15 বছর লন্ডনে থেকে আর পন্দের মধ্যে লাত্তি গুত্তা খাইয়া তার মধ্যে একটু পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তনটা এই জন্য তুমি ভারতের এক খানকির পোলা দালাল জয়শঙ্করের সুমা দিয়া রিসিভ করবা, আবার ওই ভারতেরই নাগরিক মির্জাফাক যার নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে, ভারতের দালালি করে, তারা দিকে তোমার পাশের কাপড় জায়গায় দাঁড়াইয়া তুমি দেখাইতে গেলা। আবার অন্যদিকে বিএনপির যুব দলের ছাত্র দলের পোলাপানরা স্কুলে ঢুকা তাদের মাস্টারদের জুতা দিয়া পিটায়, প্রফেসরদের পিটায়। তাদেরকে তুমি ঠিক করতে পারো না, চান্দাবাজি ঠিক করতে পারো না, টেন্ডারবাজি ঠিক করতে পারো না, দখলবাজি ঠিক করতে পারো না। তুমি এই ভারতীয় দালাল
দুর্গা পূজা, সরস্বতী পূজার রাবণের দাঁড়াইছো, ওইটারে আবার ভিডিও দিয়া মার্কেটিং করতেছো। সাবজেক্টটা কেমন হইলো রে ভাই? খুবই লজ্জাজনক ব্যাপার, মানুষের বুঝে খুবই লজ্জাজনক ব্যাপার। এত সস্তা সস্তা প্রচারে মানুষ আর বিশ্বাস করবে না। বিশেষ করে জুলাই আগস্টের যে আমাদের গণভ্যুত্থান্তর যে অর্ধ বিপ্লব সম্পন্ন হয়েছে, ইনশাল্লাহ আমরা চূড়ান্ত বিপ্লব শেষ করব। ওকে, অনেক আলোচনা হয়েছে হাসিন ভাই, আপনাকে দিয়ে আমরা আজকের প্রথম কনক্লুশন শুনবো। আজকের অনেক আলোচনা, সব আলোচনাটাকে আপনি ভাই একটু কনক্লুড করেন। আমি ওই একটা কথাই বলবো ভাই, আমাদের অনেক কিছু হারাইছি, আমরা একটু সোজা হয়ে দাঁড়াতে চাই। আর সে দাঁড়ানোটা হবে ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ। এটা আমাদের দেশ, আমাদের কম মতো করে আমরা বাঁচবো। ধনী আর গরিবের যে বৈষম্য ছিল এটাকে কমাই আনবো, এমনটাই ছিল প্রত্যাশা, কোনো বৈষম্য থাকবে না। কিন্তু দেখেন আমি হতাশ হয়ে যাচ্ছি দিন দিন। নির্বাচন চলে আসে, এই জন্য মানে কিছু বলতেও পারতেছি না। তো নির্বাচনটা এইভাবে আমরা চাই নাই। তারপর আশাবাদী মহান আল্লাহ আমাদের বুদ্ধি দিক, আমরা যাতে ভালো হইতে পারি। ধন্যবাদ ভাই। ডক্টর নওশের আলী, আপনার কাছ থেকে আমরা এবার কনক্লুশন শুনবো। ধন্যবাদ। আসলে আমিও কর্নেল হাসিন সাহেবের সাথে একমত। আসলে আমরা এরকম আশা করিনি। তারপরেও এখন যা হচ্ছে পরিস্থিতি, এটা খুব যে ভালো কিছুর দিকে যাচ্ছে তাও না। তারপরে আশা করতে তো দোষ নেই, আমরা চাইবো যে কিছু ভালো কিছু আসুক ভবিষ্যতে। আর সেই সাথে আমাদের দেশে একটা দুর্নীতিমুক্ত একটা কি বলে এটাকে, সব জায়গায় ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত একটা ইনসাফ একটা রাষ্ট্র কায়েম হোক, এবং যে রাষ্ট্রটা হবে সম্পূর্ণভাবে অন্য দেশের আধিপত্য মুক্ত, এবং তারা সব দেশের সাথেই বন্ধুত্ব রাখবে, কোনো বিশেষ দেশের প্রতি অনুগত থাকবে না। সারা বিশ্বের সকল দেশের সাথে তারা বন্ধুত্ব রেখে তারা চলবে। তাদের যাদের নিজস্ব যে এজেন্ডা গুলো আছে, যে রাষ্ট্রের যে স্বার্থগুলো আছে, সেই স্বার্থগুলো তারা পুরোপুরি আদায় করে নিয়ে আসবে। এরকম একটা সরকার আমরা চাই। এখন দেখা যাক কি হয় ভবিষ্যতে। ধন্যবাদ। এবার অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছ থেকে কনক্লুশন শুনবো। ধন্যবাদ জাকুব ভাই। আসলে আমাদের অঙ্গীকার ছিল এবং বিশ্বাস ছিল ডক্টর ইউনূস সাহেবের প্রতি, যে উনি সর্বাগ্রে উনি বিচার করবেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করবেন এবং তারপর বিচার করবেন, সংস্কার করে তারপর উনি সংস্কার করে তারপর নির্বাচন করবেন। তো কাজে অর্থাৎ এক কথায় যদি বলা হয়, নির্বাচনের আগে বিচার হতে হবে। তো সেটা আমরা ব্যর্থ প্রমাণ করলাম। তো কাজে সেখানেই আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, এই আন্দোলনকে, এই সংগ্রামকে, বিপ্লবকে ব্যর্থ প্রমাণ করতে দেওয়া যেতে পারে না। আর একটা হলো যে প্রত্যেকটা দলের মধ্যে যে নির্বাচনের সিস্টেমটা যদি হতো, যে দলের মধ্যে প্রিমিয়ার হবে, তারপরে ওইটা উপরে নির্বাচন হবে, সেটা হয় নাই। তারপর আপনি বলেন যে নির্বাচনটা হতে হবে শুধু শাসক শ্রেণীর পরিবর্তন না, জনগণের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, তারা যেন পার্টিসিপেট করতে পারে, জনগণের দ্বারা জনগণের নির্বাচিত সরকার। ওই যেরকম আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক যে সিদ্ধান্ত ছিল, গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, সেই গণতন্ত্রটা তো আমরা প্র্যাকটিস করতে পারছি না। তো কাজেই পুরো হোল সিস্টেমটাকেই আমাদের ঢেলে সাজাইতে হবে নির্বাচনের আগে, এবং এই নির্বাচন অনতিবিলম্বে স্থগিত ঘোষণা করা উচিত। এবং এই নির্বাচন যদি এইভাবে হয়ে, যদি ডক্টর ইউনূস সাহেব যদি সেফ এক্সিট নেয়, কিংবা ওয়াকার সাহেবকে এইভাবে নির্বাচন করতে দেয়, অর্থাৎ ভারতের প্রেসক্রিপশনে যদি তারেক জিয়া যখন আবার ক্ষমতা আসতে চায়, তাহলে আমার মনে হয় আরেকটা রক্তপাত অবশ্যম্ভাবী হতেই হবে। এটাকে আনচ্যালেঞ্জ মানে আমরা যেতে দিতে পারি না। আর হাদির হত্যাকাণ্ড, হাদি এখন সিম্বল হয়ে যাবে। হাদির হত্যার বিচার হইলে সহত্যার বিচার হবে। কাজেই আজকে আমরা যেটা বলেছি, বিপ্লবী হাদি মঞ্চ আমরা তৈরি করছি প্রবাস থেকে, এবং দেশেও আমরা সবাই কথা বলছি, আরো অনেকগুলো হাদিকে নিয়ে আমরা কাজ করতেছি। এখন হাদিকে সবাই ব্যবহার করার একটা টেন্ডেন্সি হয়ে গেছে। যেরকম আন্দোলনের মধ্যে ঘাপটি মেরে থাকে না সুবিধা পাবে কিছু, এখন সবাই হাদিকে নিয়ে মানে কলা শুরু করছে। কিন্তু হাদির স্পিরিট এটা ছিল না। হাদির ভাইকে আপনি গতকাল বলছেন, হাদির ভাইকে আপনার যে যুক্তরাজ্যে আপনার মানে একটা এই যে কাউন্সিলের তাকে সেকেন্ড সেক্রেটারি পদটা অফার করছে। এখন এই যে পদ বিক্রি করে হাদির পরিবার যেভাবে তার শহীদ ভাইকে বিক্রি করে দিচ্ছে, এটা তো জনগণের সম্পদ। হাদি এখন কোন পরিবারের সম্পদ নয়। তারপর তার বোনকে আপনার এই যে ইনকলাব মঞ্চ থেকে তাকে নমিনেশন দিছে, নো, এটা দেওয়া উচিত হয় নাই। আমরা পরিবর্তন করবি। কাজেই আমাদের সকলকে বুঝতে হবে যে আমরা হাসিনাকে, যে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে, মানে আগের সিস্টেমে বিএনপিকে আনতে চাই নাই। এই আন্দোলনে এই আওয়ামী লীগ বিএনপি যদি তুলনা করেন, বড় তাকে জামাতকে বাদিয়ে দিলাম, এটা কোনো দলের উপরে জানুন মানুষের আস্থা ছিল না। কাজে মানুষ আবার চায়
এই আন্দোলনটাকে, এই বিপ্লবটাকে সাফল্য করার জন্য নির্বাচনে যদি স্থগিত করতে পারে খুবই ভালো, আর তা নাহলে জনগণ এই নির্বাচন বয়কট করবে, কোন আমেজ নাই। ইতিমধ্যে দেখেছেন আমাদের সমালোচকরা বলেছে, আমিও মনে করি এই নির্বাচনটা বন্ধ হয়ে যাওয়া উচিত। আর এত রক্তপাত হয়েছে এবং নির্বাচনের পরে যে রিগিং আন্দোলন হবে, তারপরে যখন দেখবে যে নির্বাচন করেও কোনো হলো না, তাহলে এত রক্তপাত কিসের? কাজে আমার মনে হয় আনকমপ্লিট রেভলিউশনকে কমপ্লিট করতে হবে। আজকে আলোচনার মধ্যে এটাকে যদি আমরা মনে করি যে চাঁদাবাজি মানে এটা মাফিয়া তন্ত্র, এটা একটা ট্যাক্স বসানোর মতো, এই যে মানুষের উপরে নিপীড়ন চালানো হচ্ছে আর এটাকে ওয়াকার এটাকে জায়েজ করার জন্য এটাকে দেখাচ্ছে, তাহলে যাতে নাকি নেগেটিভরা বলা হয় যে হাসিনাই ভালো ছিল। তো কাজেই এক চোর আরেক চোরের বিচার করতে পারে না, কাজেই হাসিনার তারা বিচার করবে না। ওয়াকার গামরা ওই যে আপনার জেনোসাইড যেটা হয়েছে, বিডিআর জেনোসাইড, এটাও বিচার করবে না। শাপলা চত্বর বিচার হয় নাই, এবং 53 বছর যত লুটপাট কমপ্লিট 86 দশক এত খুন বিচার হয় নাই। কাজেই জনগণ যদি নিজের হাতে এইবার তারা ক্ষমতা নিয়ে নেয়, গণ আন্দোলন করে, আমার মনে হয় সেটাই দিকে চলে যাচ্ছে। এটা কারোর জন্য সুখকর বিষয় হবে না বলে আমি মনে করি। তো আজকে এই আলোচনাটা আপনি করার, আমাদেরকে আলোচনার সুযোগ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো, এবং শ্রোতা বন্ধুকে বলবো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জগমোহন ভাই। আপনাদের তিনজনকেই, অ্যাডভোকেট মামুন, কর্নেল হাসিন এবং ডক্টর নওশের আলী, আন্তরিকভাবে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমার এই শোটাকে উত্তরোত্তর আপনাদের অংশগ্রহণ আমার দর্শকদেরকে অনেক ইনফর্মড হতে সাহায্য করে, এবং আমার দর্শকরা আপনাদের কথাবার্তা অনেক পছন্দ করে। আমরা নওশের ভাইকে নিয়ে কয়েকদিন কথা বলতে পারি না, অনেকে তারা আমার কাছে টেক্সট করা শুরু করছে, ওয়ার ইজ ডক্টর নওশের। আর আমরা যদি হাসিন ভাইকেও না পাই, একই ধরনের, আপনারা জানেন না আমি কতগুলো টেক্সট আপনাদের জন্য পাই, কেউ যদি না দেখে। ভাই অনেক মেহেরবানি আপনাদের, আপনারা বাংলাদেশের সম্পদ, আপনারা দেশবাসীর পাশে দাঁড়াবেন, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি আপনাদেরকে আজকে বিদায় দিচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আবার আলোচনা করব। এবার আমি কনক্লুড করব, আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আজকের আমি প্রথমে যে কথাটা বলেছি যে ওয়াকারুজ্জামান এবং সশস্ত্র বাহিনীর একটা গ্রুপ নির্বাচন কমিশনকে ঠিকমতো কাজ করতে দিচ্ছে না। দর্শক শ্রোতা, এটা একটা কমন ট্রেন্ড বাংলাদেশে। ওই যে অ্যাডভোকেট মামুন মাঝে মাঝে বলেন অস্ত্র যার ক্ষমতা তার, এই কথাটাকে আমি আপনি পছন্দ করি আর না করি, এটাই বাস্তবতা। অস্ত্র যার, বড় বন্দুকটা যার, ক্ষমতাটা তার। কিন্তু একটা বিরক্তিকর কাহিনী কি জানেন? আমাদের দেশের সশস্ত্র বাহিনী এই অস্ত্রটা নিয়ে মাতবাড়ি করতে পারে নিরস্ত্র জনগণের উপরে, কিন্তু ভারতের বর্ডারে যখন যায়, সাউর পুলক ওর ভিতরে ঢুকা যায়, কিরপলারা তখন দেশের লোকরে বাঁচাইতে পারে না। তাদের যত মর্দাঙ্গি সব হচ্ছে নিরস্ত্র মানুষগুলোর উপরে। এই যে ওয়াকারের বাচ্চা, মির্জাফরের বাচ্চা, খান কিরপোলা, এর যত মর্দাঙ্গি নিরস্ত্র বাংলাদেশের মানুষের উপরে। কিন্তু যে মুহূর্তে ভারতের জেনারেল সাথে কথা কইতে যায়, ও আর নিচে হাত দিয়া দেখে ওর জাঙ্গার মধ্যে আর হোল নাই, আর নুনুও নাই, হারায় গেছে। কিন্তু যত মর্দাঙ্গি নির্বাচন কমিশনে ফোন কইরা কইব, এই আব্দুল্লাহ আল মিন্টুর নমিনেশন থাকতে হবে, এই মালিকের নমিনেশন থাকতে হবে, কৈশোরের নমিনেশন থাকতে হবে, তারেক রহমানের নমিনেশন থাকতে হবে, আব্দুল্লাহ আল মিন্টুর নমিনেশন থাকতে হবে, আমির খসরু মাহমুদের নমিনেশন থাকতে হবে, সালাউদ্দিন আহমেদের নমিনেশন থাকতে হবে। মনে হয় কি জানেন, এই যতগুলা নাম বললাম, মনে হয় এগুলা সব ওয়াকারের বউয়ের বিছনা পার্টনার। কারণ এদেরকে নির্বাচন না করাইলে ও সেটা খান ভরবে না। এই কুত্তার বাচ্চা ওইখানে বৈশা বৈশা একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করছে, বিএনপি কে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সে আওয়ামী লীগের চেয়েও খারাপ বানাবে। ন্যারেটিভটা কি আসবে জানেন? আওয়ামী লীগ ক্ষমতায় থাইকা জনপ্রিয়তা হারাইছে, আর বিএনপি ক্ষমতায় না যাওয়ার আগেই তারা এখন ফানকিবাজ, টেন্ডারবাজ, চান্দাবাজ। এবং তারেক রহমান এটা জানার পরেও এটাকে মেনে নিচ্ছে। কর্নেল হাসিন আজকের কথায় কথায় বলছে, গতকালকে শোক দিবস পালন করতে গিয়া বেগম জিয়ার কবরে ওখানে যখন গেছে, তাকে যে প্রোটোকল দেওয়া হয়েছে, তারেক রহমান একবারও কি বলছে আমাকে এই প্রোটোকল কেন দেওয়া হচ্ছে?
তোমার যদি পাঁচফোড়া ভয় থাকে, তোমারে মানুষ ফলাবে লন্ডনে যাইয়া। তুমি দেশে আসছো কেন? যে দেশের মানুষ খেতে পায় না, ওই দেশের মানুষের ট্যাক্সের পয়সায় তোমার পিছনে এতগুলো গার্ড লাগাবে, শাউয়ার পোলা তুমি কেডা? রাজনীতিবিদ হবে জনগণের বন্ধু। রাজনীতিবিদরা রাস্তায় একা হাঁটবে, জনগণ তাকে পাহারা দিবে। তারেক রহমান, আপনার যদি ওই যোগ্যতা না থাকে, আপনার যদি ওই গ্রহণযোগ্যতা আপনি তৈরি করতে ব্যর্থ হন, why the fuck you put your name as a political leader? যারা আপনাকে মারতে পারবে, আপনি তাদের সাথে দোস্তালি কইরা দেশে আসছেন, আবার তাদেরই গার্ড বানান নিতেছেন। আপনারে যদি কেউ মারে, যারা আপনাকে তারা এখন গার্ড দিচ্ছে, ওই খাকির পোলার আপনারে মারবে, জনগণ আপনারে মারবে না। নির্বাচন কমিশনকে কলুষিত করছে ওয়াকার, নির্বাচন কমিশনকে কলুষিত করছে ভারতের নির্বাচন কমিশনকে কলুষিত করছে তারেক রহমান এবং বিএনপি, এবং এর পুরা দায়ভার বিএনপির। আর একটা কাজের কথা বলছি, বাংলাদেশের প্রতিটা অপরাধ কর্ম, অনিয়ম, অপরাধ, গুম, খুন, চাঁদাবাজি, ধর্ষণ, ঋণ খেলাপ যা আছে 98% গোস টু বিএনপি। এর জন্য বিএনপি, একমাত্র বিএনপি অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এখন আপনারা যদি আমাকে বলেন, জেকব ভাই আপনি এতভাবে বিএনপিকে দোষ দিচ্ছেন, দর্শক শ্রোতা বুকে হাত দিয়ে আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, গত আগস্ট 5, 2024 থেকে আজ অবধি প্রত্যেকটা গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির সাথে বিএনপি ছাড়া আর কাউকে পাইছেন কিনা? আর একটা কথা আপনারা একটু তাকিয়ে দেখেন, আওয়ামী লীগের যত লোকজন গুন্ডাবাজি, চাঁদাবাজি যা কিছু করছে, ওইগুলারও এখন প্রোটেক্ট করতেছে বিএনপি। ওইগুলারও এখন বিএনপি প্রোটেক্ট করে তারা কি করতেছে? আওয়ামী লীগের অপরাধও তারা তাদের ঘাড়ে টাইনা নিতেছে, বিএনপি এটা বুঝতেছে না। চরমোনাই নিয়ে এনাফ কথা সবাই বলছে, আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি। ডেল কার্নেগি একটা কথা বলছে, কথাটা ছিল, মূর্খরা আজীবন মূর্খই থাকবে, এর কোনো পরিবর্তন, তাদের জীবদ্দশায় এর কোনো পরিবর্তন হবে না। মূর্খ একটা শ্রেণী, মূর্খ শিক্ষার অভাবে হতে পারে, মূর্খ জ্ঞানের অভাবে হতে পারে, মূর্খ নীতির অভাবে হতে পারে। কারণ আপনি বলবেন নীতির অভাবেও মানুষ মূর্খ হয়, মূর্খ বললেই তো নীতিহীন হয়। তো ডেল কার্নেগি বলছে, মূর্খরা মূর্খই থাকবে, তাদের জীবদ্দশায় এর কোনো পরিবর্তন হবে না। তাইলে যারা মূর্খ না তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব মূর্খ লোকদের মূর্খতাকে ভালোভাবে রিকগনাইজ করা। আপনি মূর্খ কে, এটা যদি আপনি রিকগনাইজ করতে পারেন, ইউ আর সেফ ইন দ্য সোসাইটি। আমি উদাহরণ দেই, গোরখদক আব্বাস, সে একজন চাঁদাবাজ, তারে দেখলে তার সাথে হাত মিলায়েন না। সে যদি চা অফার করে, না খাইয়ে থাকলেও তার কাছের থেকে কিছু খায়েন না, কারণ আপনি জানেন ও হচ্ছে একটা অপরাধী। অর্থাৎ কি, মূর্খতাকে রিকগনাইজ করতে হবে। এখন মূর্খতাকে যদি আপনি রিকগনাইজ করতে ব্যর্থ হন, ব্যর্থ হইয়া চরমোনাইতে গিয়ে আতর লাগান, এর অর্থ কি জানেন? ইউ জয়েন দ্য ক্লাব অফ এ মূর্খ। মূর্খদের ক্লাবে আপনিও যোগ দিলেন। আপনাদেরকে আমি যখন এই জ্ঞানের কথাগুলো বলি, আপনারা বোর হন, আমাকে দালাল বানান। কিন্তু সত্য কথা কি জানেন? চরমোনাই অথবা মাইজ বান্ডার, নজিবুল বাসার এই কুত্তার বাচ্চারা জন্ম হয় আপনাদের মূর্খতার উপরে। আপনারা যদি জনগণ মূর্খ না হতেন, এই কুত্তার বাচ্চাদের জন্ম হতো না, এই কুত্তার বাচ্চাদের প্রসার লাভ করতো না। আপনারা যদি জ্ঞানের ব্যবহার করতেন, শিক্ষার ব্যবহার করতেন, বুদ্ধির ব্যবহার করতেন, এই কুত্তার বাচ্চারা জীবনে পীর বলতো না। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার আলোকে আপনি যদি চরমোনাইয়ের এই দুই খানকির পোলারে দেখেন, এরা বড়জোর কোন একটা মসজিদে মুয়াজ্জিন অথবা ইমামের দায়িত্ব পালন করত। কিন্তু আপনারা তাদেরকে কি বানাইছেন?
বিশাল পীর বানাইছে, অথচ খানকির পোলারা পীরও না। আপনি কি জানেন 70 এবং 80-র দশকে চাঁদপুরে না কোনো একটা জায়গায় একটা মাজার বসাইছে, স্কুলের এক টিচার 10 জন মানুষ ডাইকা ওই যে মাজার বানাইছে ওই মাজারটা খুঁড়ছে, খুইরা দেখছে মাটি দেওয়া যে ব্যক্তির কথা ওখানে বলা আছে ওখানে কোনো মানুষ নাই, ওখানে একটা কুত্তা মাটি দেওয়া। এখন ওই শিক্ষকের সংখ্যা কতটুকু যে কবর খুইরা দেখছে, যেই কবরে সবাই সিন্নি দিত, যেই কবরে সবাই মানত করত, কবরের মধ্যে কোনো মানুষ নাই, এক পচা কুত্তাও হেনে শোয়া রাখছে, কিন্তু মাটি দিয়ে একটা কবর বানাইয়া মাজার বানাইছে। কষ্টের কথা কি জানেন? ওই শিক্ষক আপনারা কেউ হইতে চান না। আপনারা কি হইতে চান জানেন? ওই মাজারের খাদেম হইতে চান, ওই মাজারের সেবক হইতে চান, কারণ সিন্নির পয়সা যাতে আপনার পকেটেও আসে। আর শিক্ষকের সংখ্যা একজন, সে মাইর খাবে, তার সাথে বেয়াদবি করবে, তাকে মাইরা ফালাইবে, পরিস্থিতি তাই। আপনারা যতক্ষণ মূর্খ থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা মূর্খ থাকবেন, মূর্খের অর্থ শুধু এটা না যে আপনার অক্ষর জ্ঞান না, এটা না। মূর্খের অর্থ আপনি শিক্ষাহীন, জ্ঞানহীন, নীতিহীন, চরিত্রহীন, যাহীন বলেন আপনি সবকিছুর মধ্যে, অর্থাৎ আপনি মূর্খ। যতদিন মূর্খ থাকবেন, চর মোনাই এখন বলেন না, চর মোনাই, চোর মোনাই, 2 দিন পরে আপনারা শুনবেন কি জানেন? ধন মোনাই। 2 দিন পরে শুনবেন পুটকি মোনাই। কারণ কি? পুটকারে মাইরা ওইটারে মাটি দিলেই যদি মাজার হয়, তাহলে পীর সাহেব দাঁড়াবে না কেন? পীর তো দাঁড়ায় যাবে। এবং ওই পীরেরা আপনার পোলাপানের গালে হাত দিবে, সুযোগ পাইলে আপনার পুটকি মেরে দিবে। দ্যাটস দেয়ার ক্যারেক্টার। দোষ কার? আপনার। দোষ কার? আমার। সর্বশেষ একটা সাবজেক্ট, আমেরিকায় 75টা দেশের অভিবাসী সুযোগ সুবিধা বন্ধ করছে এই ব্যাপারে। ডক্টর নওশের একটা কথা বলছে, আমেরিকা কি নীতিবান কাজ করছে ভেনেজুয়েলা আক্রমণ কইরা? আমেরিকা কি নীতিবান কাজ করছে প্যালেস্টাইনে গিয়া? দর্শক শ্রোতা, আমি অত্যন্ত সম্মানের সাথে ডক্টর নওশের এবং এই ব্যাপারে ওনার মতো করে যারাই বলছেন তাদের সাথে আমি ডিসএগ্রি করি। প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব একটা পলিসির উপরে থাকে। ওই পলিসি যখন কোনো মানুষকে প্রেসিডেন্ট বানায়, ওই প্রেসিডেন্টের দায়িত্ব হচ্ছে ওই দেশটাকে সমৃদ্ধশালী করা। এখন তারা যদি একটা ক্রিমিনালকে প্রেসিডেন্ট বানায়, কি করতে হবে? তাদের যে ভোট দিয়েছে, তারা যে তাকে নির্বাচিত করেছে, ওটাকেই সম্মান করা। এটা হইতেছে একটা লজিক। সেকেন্ড লজিকে আসেন, কনফুসিয়াস সে বলেছে, ইফ ইউ ক্যান নট বিকাম কিং, ওয়ার্ক উইথ দ্য কিং, ইভেন হোয়েন কিং ইজ করাপ্ট অর অ্যান ইডিয়েট। বাংলায় বলি, কনফুসিয়াস বলছে, নিজে যদি রাজা হইতে না পারো, রাজার সাথে কাজ করো। রাজা যদি বলদ হয়, রাজা যদি খুনিও হয়। কেন এই কথা কনফুসিয়াস বলছে? কারণ আপনি যদি রাজার সাথে কাজ করেন, খুনি রাজা, দুষ্কৃতিকারী রাজা, তার ভিতরে একটা পরিবর্তন আনার একটা সুযোগ থাকে আপনি যদি তার সাথে কাজ করেন। কাজ করার যদি আপনার কোনো সুযোগই না থাকে, আপনি একটা সিস্টেমের পরিবর্তন করবেন কেমনে রে ভাই? আপনাদেরকে আমি জ্ঞান দিতেছি না, আমি যেই কথাগুলো বলি এই কথাগুলোকে একটু পড়ে দেখেন, গুগল করেন, খালি ফেসবুক নিয়ে পড়ে থাকেন না, একটু আকল জ্ঞান খাটান। এই যে যেসব বাংলাদেশিরা বাবা মাকে আমেরিকা আইনা রীতিমতো, ওটাকে কি বলে, আপনারা কিডন্যাপ করে বাবা মাকে এখানে রেখে দিচ্ছেন, ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে আটকায় রাখছেন, রাইখা বাবা মায়ের নামে আপনারা সরকারের কাছ থেকে পয়সা উঠান। আপনারা জাহান্নামী, জাস্ট জাহান্নামী। এবং কি করেন জানেন? বাবা মাকে চার্চের সামনে পাঠায় দেন বিনা পয়সায় খাবার আনার জন্য। খ্রিস্টান চার্চের সামনে বাবা মাকে পাঠায়া দেন বিনা পয়সায় খাবার আনার জন্য।
আপনি মুসলমান, ওই বিনা পয়সায় শুয়োর আনেন। ফখরুল ইসলাম দেলোয়ারের মতো এক খানকির ছেলে আছে নিউ ইয়র্কে, জামাইকায় থাকে, শুয়োরের মাংস আইন না মসজিদে বিলি করেন। তো ওই কমিউনিটি কতটা ভালো করবে? এবং ওই ফখরুল ইসলাম দেলোয়ারের মতো ছেলেকে আপনারা মসজিদের সেক্রেটারি বানান। লানত আপনাদের উপরে, আপনারা গলায় রশি দিয়া মরেন। যেই ফখরুল ইসলাম দেলোয়ার, মোহাম্মদ এন মজুমদার, মঈন চৌধুরী, এইসব খানকির পোলাদের বাইন্দা চরমুনায়ের ওইখানে পাঠানো উচিত। চরমুনার পীর গালে যেন এরকম থাপ্পড় দিয়া পন্দায় যায়, ওইটাই হবে সঠিক বিচার। এই যে ৭৫টা দেশের মধ্যে বাংলাদেশের নামটা ঢুকছে, আমার রাগ কোথায় জানেন? আমার দেশটার নাম ওখানে কেন ঢুকলো, আমার কষ্টটা ওইখানে। আজীবন এখন বাংলাদেশ একটা ফকিন্নির দেশ, একটা ফকিন্নির জাতি হিসাবে আমেরিকান ল মেকারদের কাছে পরিচিত হইল। কথা সর্বশেষ